সমস্যা কিন্তু এই আব্দুর রহমানের মধ্যে। এই ছেলেটা ছিল খুবই দুষ্টু প্রকৃতির, আর তার বাজে ধরনের একটা অভ্যাস ছিল। সে অভ্যাসটা হচ্ছে, সে যদি কোনো কারণে রেগে যেত, সামনে থাকা মানুষ হোক, যেই হোক, যার উপর রাগ করবে তাকে কামড় বসিয়ে দিত। এদিকে এই ছেলের এরকম আচরণ অনেকেই তো সহ্য করতো না। অনেক সময় তার বাবাকে এই বিষয়ে নালিশ করা হয়েছে, তার বাবা শাসনও করেছেন। কিন্তু এই আব্দুর রহমানের এই যে অভ্যাস বা আচরণ, এটাতে পরিবর্তন দেখা গেল না। পারিবারিকভাবে, সামাজিকভাবে অনেকভাবে তাকে শাসন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই সে এই বদ অভ্যাসটা বদলাতে পারেনি। শোনা যায় সে যখন ক্লাস 3-তে পড়তো, তখন স্কুলের একজন টিচার দুষ্টুমির কারণে তাকে বেত দিয়ে কয়েকটা আঘাত করেছিলেন। তারপর এই আব্দুর রহমান রেগে গিয়ে ওই টিচারের হাতে এমন একটা কামড় বসিয়ে দিয়েছিলেন, এক কামড়ে মাংস উঠে গিয়েছিল। এই বিষয়টা নিয়ে পরবর্তীতে স্থানীয়ভাবে বসা হয়। তখন এই আব্দুর রহমানের বাবা, উনিও খুবই লজ্জিত হন ছেলের এহেন কর্মকাণ্ডে। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়, গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে আব্দুর রহমানকে স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হবে। আর আব্দুর রহমানের বাবাও চিন্তা করলেন, এই ছেলেকে যদি এখানে রেখে দেওয়া হয় তো ভবিষ্যতে আবার এই টাইপের কাজ করবে, কারণ তার এই বদভ্যাস তো বদলানো যাচ্ছে না। এই জন্য তিনিও চিন্তা করলেন, একে দিয়ে আর লেখাপড়া হবে না, ওর কাজ শেষ, ওকে দিয়ে এখন গরু ছাগল চড়ানোই লাগবে। এরপর মূলত আব্দুর রহমানের বাবা, উনি কি করলেন, ছেলেকে স্কুল থেকে নিয়ে একেবারে মাঠের কাজে লাগিয়ে দিলেন। মাঠের কাজ বলতে বাড়িতে যত গরু ছাগল ছিল সেগুলো চড়ানো। সেই কাজই সে ওই ছোটবেলা থেকে শুরু করেছে। এইখানে গিয়েও কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে গরু ছাগল তো মানুষের মতো না যে বললেই সে শুনবে, যদি না শোনে সে কোনো কিছু উত্তর দেবে। তারা তো অবলা প্রাণী, তারা তাদের মতো করে চলাফেরা করবে, এটাই বাস্তবতা। এদিকে হতো কি, কোনো গরু ছাগল যদি ছোটাছুটি করত, আব্দুর রহমান কি করত, ওই গরু ছাগলের পিঠে, ঘাড়ে, পেটে কামড় বসিয়ে দিত। এমন কামড় দিত সেখান থেকে রক্ত বের হয়ে যেত। শুধু যে নিজেদের গরু ছাগলে কামড় দিত তা তো না, সে কিন্তু অন্যের গরু ছাগলেও কামড় বসিয়ে দিত। দেখা যেত যে তাদের খেতে অন্যের গরু ছাগল চলে আসছে, আব্দুর রহমান কিন্তু তার সেই বদভ্যাস সেটা প্রয়োগ করত। এটা নিয়েও কিন্তু অনেক বিচার সালিশ হয়েছে। এক পর্যায়ে গ্রামের লোকজন এই আব্দুর রহমানের নাম দিয়ে দেয় দাঁত কাটা রহমান। দাঁত দিয়ে কামড় দিয়ে কেটে দিত, তো এই জন্য নাম হয়ে গেছে দাঁত কাটা রহমান। আর এই দাঁত কাটা রহমান নামে মোল্লাহাট এলাকার অনেকেই নাকি এই আব্দুর রহমানকে চিনত। এখন যে ঘটনাটি বলবো আর কি, এই ঘটনাটি শুরু হয়েছিল 2012 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে। তখন কিন্তু প্রচন্ড শীত। আর এই যে আব্দুর রহমান, তার কিন্তু এই বদ অভ্যাসের কারণে বন্ধু বান্ধব ছিল খুবই কম। তারপরেও তার একজন বন্ধু ছিল, এই বন্ধুটা তারই প্রতিবেশী, তার নাম হচ্ছে শরীফুল গাজী। এই শরীফুল গাজীর সাথে আব্দুর রহমানের সম্পর্ক কিন্তু অনেক ভালো ছিল। এই শরীফুলের বাবার নাম হচ্ছে মরহুম আলম গাজী, উনিও খুবই ভালো একজন মানুষ ছিলেন। কিন্তু এই যে শরীফুল, এই শরীফুল এই আব্দুর রহমানের সাথে যেহেতু বন্ধুত্ব হয়েছে, এই দুইজনের কিন্তু অভ্যাসগত বেশ কিছু মিল ছিল। দুটোই ছিল খুবই দুষ্টু প্রকৃতির। এই কারণে দুজনের মিল কিন্তু খুব ভালোই হয়েছে। তো ঘটনা যে রাতে ঘটে, সেই দিনটা ছিল মঙ্গলবার। প্রচন্ড শীত পড়েছে, আর আমরা জানি শীতকালে কিন্তু খেজুর গাছ কাটা হয়। গাছ কাটা বলতে রস বের করার জন্য গাছের উপরিভাগের একটা নির্দিষ্ট অংশ কাটা হয়। যারা গাছ কাটেন এদেরকে আমরা স্থানীয় ভাবে গাছই বলে থাকি। এই যে শরীফুল আর আব্দুর রহমান, এই দুইজন তো খুবই দুষ্টু। রাতের বেলা খেজুরের রস চুরি করে খেতে তাদের খুবই ভালো লাগে। বিভিন্ন সময় তারা এই কাজ করে। তাদের এলাকায় একজন ব্যক্তি রয়েছেন, তার নাম হচ্ছে নিজাম। এই নিজাম, উনি খুবই সাহসী এবং বদ মেজাজি একজন মানুষ। তিনি গাছই ছিলেন, অনেকগুলো গাছ উনি গাছের মালিকদের কাছ থেকে নিতেন। সেই গাছের রস সংগ্রহ করবেন,
সেখান থেকে উনি গুড় তৈরি করবেন, এগুলো বিক্রি করবেন। এটা ছিল তার পেশা। বিশেষ করে শীতকালে তিনি এই কাজটি করবেনই, যেহেতু উনি বিভিন্ন গাছগুলো মালিকের কাছ থেকে বুঝে নিতেন। সেই কারণে গাছগুলো পাহারা দেয়া, যাতে করে এই গাছের রসগুলো নষ্ট না হয়, এটা তো তার একটা দায়িত্ব। এই জন্য উনি হাড়ি পেতেই যে শুধু বসে থাকতেন বা বাড়িতে গিয়ে ঘুমিয়ে যেতেন তা কিন্তু না। উনি হাড়ি পাতার পর সারা রাত পাহারা দিতেন, বা রাতের একটা বড় অংশ উনি পাহারা দিতেন। এই কারণে কিন্তু ওনার পাতা হাড়ি থেকে রস খাওয়া এটা কিন্তু খুব কঠিন ব্যাপার ছিল। এদিকে এই যে আব্দুর রহমান আর শরীফুল, এই দুইজনও তো কম যান না। এই দুইজনও তো বেশ দুষ্টু। তারা চিন্তা করলেন যেভাবেই হোক এই নিজাম গাছির গাছ থেকে রস চুরি করে তারা খাবেই। শুধু রস চুরি করে খাবে না, এই রস চুরি করে তারা পায়েস রান্না করবে। এমনিতে খাবে, আবার রস নিয়ে পায়েস রান্না করবে, সেটাও খাবে। এখন নিজাম গাছির গাছ থেকে রস চুরি করে তো কঠিন ব্যাপার। সে সব সময় পাহারা দেয় রাতের বেলা। সে যেই গাছে হাড়ি বসিয়েছে সেই গাছগুলোর কাছে যায়, একবার যায় না, কয়েকবার যায়। সুতরাং একটা রেকি করতে হবে, অর্থাৎ সে কিভাবে আসা যাওয়া করে, একটা গাছের কাছ থেকে সে চলে যাওয়ার পর আবার ওই গাছের কাছে আসতে কতটুকু সময় লাগে, এই সময়ের মধ্যে তারা চুরি করবে। এই চিন্তা থেকে তারা তো এক রাতে বেরিয়েছে, অর্থাৎ যে রাতে ঘটনা ঘটে আর কি। ওই সময় কিন্তু প্রচন্ড কুয়াশা ছিল, যার কারণে দূর থেকে কিছু দেখা যাচ্ছে না। আর এই দুইজনের কাছে কিন্তু কোনো লাইট ছিল না। লাইট জ্বালালেই তো ওই নিজাম গাছি টের পেয়ে যাবে যে এখানে লোক আছে, তখন তো হবে আর এক বিপদ। আর নিজাম গাছির যেই হাড়ি, এই হাড়ি থেকে রস চুরি করে খেতে গিয়ে কত লোকে যে নিজাম গাছির লাঠির হাতের বেদম পিটুনি খেয়েছে তার হিসাব নেই। এই জন্য কিন্তু এই নিজাম গাছির যেই হাড়ি, এগুলোতে কেউ চুরি করতে যেত না। এই রিস্ক নিয়েই কিন্তু এই আব্দুর রহমান আর শরীফুল গিয়েছে। যেহেতু তাদের কাছে লাইট ছিল না আর কুয়াশাও ছিল, নিজাম গাছি কিন্তু বুঝতে পারছে না যে এই নিজাম গাছি ছাড়াও দূর থেকে 4টা চোখ, অর্থাৎ 2 জোড়া চোখ নিজাম গাছির উপর নজর রাখছে। নিজাম গাছির কাছে কিন্তু লাইট ছিল, আবার এক হাতে একটা হারিকেনও ছিল, মানে দুটো জিনিসই ছিল। আর হাতে তো একটা লাঠি ছিলই। লাঠি মূলত দেখা যাচ্ছে যে হঠাৎ করে শেয়াল সামনে চলে আসলো, কুকুর সামনে চলে আসলো। আর রাত বিরেতে হাঁটাচলা করতে গেলে তো কত ধরনের জিনিস সামনে চলে আসতে পারে, সাপ চলে আসতে পারে। যদিও শীতকালে সাপের আনাগোনা কম থাকে, তবু আসতেই পারে। এই জন্য মূলত হাতে একটা লাঠি নিয়ে সে চলাচল করতো। আর চোর যদি সামনে পেত, বেধরক পিটুনি দিতে সে বিন্দু মাত্র দ্বিতীয়বার চিন্তা করতো না। এদিকে তারা দেখছে যে নিজাম গাছি কোথায় যায়। তো নিজাম গাছির যে টর্চ লাইট বা হারিকেন, এটা দেখলে তো বোঝা যাচ্ছে দূর থেকে, কুয়াশার মধ্যে তো বেশ দূরত্ব পর্যন্ত দেখা যায় আলোগুলো। তো বুঝতেছে যে একটা গাছ থেকে যখন আর একটা গাছের কাছে যায়, পুরো রাউন্ড দিয়ে আসতে তার সময় লাগে মোটামুটি 15-20 মিনিটের মতো বা আধা ঘন্টার মতো। তো বুঝতে পারলো যে এই আধা ঘন্টার মধ্যে কাজ সারতে হবে। নিজাম গাছি কোন কোন জায়গায় হাড়ি পেতেছে এটা কিন্তু তারা আগে থেকেই খোঁজ খবর নিয়েছিল। তারা বুঝতে পেরেছিল এই জায়গা থেকে এখন ওই জায়গায় যাবে, ওই জায়গা থেকে ওই জায়গায় যাবে, তারপর আবার এখানে আসবে। এরকম করে বেশ খানিক্ষণ যখন হয়ে যায়, তখন তাদের মধ্যে একটা আশার আলো জেগে ওঠে। তা হচ্ছে তারা খেয়াল করে নিজাম গাছি এবার আর চারদিকে বেশি একটা ঘোরাঘুরি করছে না, 2 রাউন্ড দিয়েই সে বাড়ির দিকে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে আব্দুর রহমান আর শরীফুল তো বেজায় খুশি যে এইবার বেশ আরামায়েশ করেই রস চুরি করা যাবে, যেহেতু সে বাড়ির দিকে চলে গেছে। তারা যখন দেখলো নিজাম গাছি হাতে হারিকেন নিয়ে যাচ্ছে, মাঝে মাঝে টর্চ লাইটটাও জ্বালাচ্ছে, তারা দেখলো যে নিজাম গাছি অনেক দূর চলে গেছে। এরপর তারা তাদের সেই চুরিবিদ্যার প্রয়োগ শুরু করে দিল। তারা কাছে উঠছে, তবে কাছে উঠছে কিন্তু একজন যে নিচে থাকবে আর একজন উপরে থাকবে সেটা এরকম না। তারা কি করেছে, প্রায় 8-10টা গাছ ভাগ করে নিয়েছে। একজন এই 5-6টায় উঠবে, আর একজন ওই 5-6টায় উঠবে, এরকম করে আর কি। আর তারা কিন্তু নিজাম গাছিকে খুব ভালো করে চিনতো। সে যে বাড়ি গেলেও ঘুমাবে না এটাও সে জানতো। হয়তোবা আধা ঘন্টা পরে ব্যাক করতো, এখন হয়তো 2 ঘন্টা পরে ব্যাক করবে। সুতরাং একদম নিশ্চিন্ত মনে যে চুরি করতে পারবে বিষয়টা এরকম না। তারপরও একটু রিলিফ তো পাওয়া গেছে। এখন কি করেছে, তারা তো রস চুরি করতে শুরু করেছে। এদিকে চারদিকে
ঝিঝি পোকার ডাক তো ছিলই। ওই সময় এই আব্দুর রহমান আর শরীফুল ছাড়া আশেপাশে কেউ নেই। তারা তো দুজনের মতো করে কাজ শুরু করতে লাগলো। রসও সংগ্রহ করেছে, রস সংগ্রহ করে এক জায়গায় রেখেছে। এইভাবে কিন্তু তারা কাজ করছে। তারা যখন একটা গাছ থেকে রস সংগ্রহ করে তখন একটা জায়গায় এসে মিলিত হয়। ওই গাছ থেকে রস সংগ্রহ করে বড় একটা হাঁড়িতে রাখে, দুজনই রাখে, কারণ তখনও তো খুব বেশি রস পড়েনি। এভাবে তারা সংগ্রহ করছে। আব্দুর রহমান খেয়াল করলো সে দুটো গাছ থেকে রস সংগ্রহ করার পরও এই শরীফুল আসেনি। চিন্তা করলো কি ব্যাপার, কয়েকবার তো শরীফুলের সাথে দেখা হলো, আমি দুটো গাছ থেকে রস নামালাম, শরীফুলকে যে দেখলাম না, ঘটনাটা কি? এদিকে সে তো চিৎকার দিয়ে শরীফুলকে ডাকতেও পারছে না। সে বিভিন্ন ধরনের ইশারা, ইঙ্গিত, মুখ দিয়ে বিভিন্ন ধরনের শব্দ করছে। এই শব্দগুলো কিন্তু তাদের বলা ছিল যে এরকম শব্দ একজন আরেকজনকে করবে। সে যখন এরকম মুখ দিয়ে সাংকেতিক শব্দ করছে, এই শব্দের কোনো রিপ্লাই আসে না। একে তো প্রচন্ড ঠান্ডা, ঘন কুয়াশা, আর এই জায়গাতে আব্দুর রহমান আর শরীফুল ছাড়া এখন আপাতত কেউই নেই। এরই মধ্যে হঠাৎ প্রচন্ড জোরে একটা চিৎকার। চিৎকারটা ছিল শরীফুলের। শুধু একবারই চিৎকারটা শোনা গিয়েছিল, তা হচ্ছে আমাকে বাঁচাও, জাস্ট এই একবারই। এখন এই একবার শব্দ হবার পর আর তো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। এদিকে আব্দুর রহমান সে তো চিন্তায় পড়ে গেল যে শরীফুলের কি হলো। সেও তো ভয় পেয়েছে, নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। এখন ভয় কাটিয়ে আব্দুর রহমানও তিনবার বা চারবার ডাক দিয়েছে শরীফুলকে। শরীফুলের কোনো আওয়াজ পাওয়া গেল না। তখন শরীফুলকে খোঁজার জন্য সে আগানো শুরু করলো। হঠাৎ করে শক্ত কোনো কিছুর সাথে এমন জোরে একটা ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে মাথার এক পাশে আঘাত পেয়েছে আব্দুর রহমান। সে পড়ে গেল নিচে। ওঠার পর দেখতে পেল যে সে যেই জিনিসটার সাথে ধাক্কা খেয়েছে এটা একটা খেজুর গাছ হতে পারে, কারণ এখানে তো ম্যাক্সিমামই খেজুর গাছ। কিন্তু সে যে পড়ে গিয়েছে ওইখানে আশেপাশে কোনো খেজুর গাছ নাই। যতই কুয়াশা থাক, কিছুটা দূরত্ব পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু সে কিসের সাথে ধাক্কা খেলো সে তো কোনো কিছু দেখতে পেল না। তখন আব্দুর রহমান আরো ভয় পেয়ে যায়। এমন সময় সে ফিল করে তার পা ধরে কেউ হ্যাঁচকা টান দিয়েছে, তাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। ওই সময়ে আব্দুর রহমান নিজেকে যতই চেষ্টা করুক ছাড়ানোর জন্য সেটা পারছে না। এমত অবস্থায় একটা ভয়ঙ্কর গায়েবী আওয়াজ ভেসে আসে। তা হচ্ছে, আব্দুর রহমান, অনেক তো মানুষকে বিরক্ত করছিস, মানুষকে, অবলা প্রাণীকে কামড়ে দিয়ে রক্ত বের করেছিস। রক্তের নোনতা স্বাদ দাঁতে লাগার পর খুব ভালো লাগে না? নেশা হয়ে গেছে। আজকে আমি সব কিছুর শোধ উসুল করবো রে। আজকে তোকে কামড়ে দিয়ে তোর রক্তের নোনতা স্বাদ কেমন তা আমি বুঝবো। এই কথা বলার পরপরই নাকি আব্দুর রহমান ফিল করে তার ঘাড়ের এখানে কে যেন ভয়ঙ্কর ভাবে কামড়ে দিয়েছে। মনে হচ্ছিল খুবই সুচালো দাঁত, অনেকগুলো দাঁত দিয়ে কামড়ে দিয়েছে তার ঘাড়ের উপরে। এমন জোরে এক চিৎকার দিয়েছে আব্দুর রহমান। আব্দুর রহমান অসহায় হয়ে গেছে, ওখানে আর কেউ নাই। আর এরপর আবার কি হয়, আব্দুর রহমান ফিল করে যে সে শূন্যে উঠে যাচ্ছে। তাকে শূন্যে তুলে ফেলে, শূন্যে তোলার পর আবার নিচে ছুঁড়ে মারে, আবার শূন্যে তোলে, শূন্যে তোলার পর আবার নিচে ছুঁড়ে মারে। এভাবে দুইবার ছুঁড়েছে। আব্দুর রহমানের শরীরে আর জোর নাই, চিৎকার যে দেবে এই শক্তিটাও তার শরীর থেকে হারিয়ে গেছে। এর মধ্যে ঘটে একটা ঘটনা। এই যে তিনবার ডাক দিয়েছিল শরীফুলকে, তারপর চিৎকার দিয়েছিল, অনেক দূর থেকে আবার এই যে নিজাম গাছি, উনি এই শব্দটা শুনেছিলেন। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, ওইদিকে শব্দ আসে কোত্থেকে। উনি আবার বাড়ি থেকে হাঁটা ধরেছিলেন। ওনার বাড়িতে খুব বেশি দূরে ছিল তা না, আবার অনেকেই তো রস চুরি করতে আসে, ডাকাডাকি করে, এরকম করে হয়তোবা কেউ এসে নিজেরা নিজেদের মধ্যে ডাকাডাকি করছে, আবার কেউ বিপদে পড়লো কিনা, ওই চিন্তা থেকে ও নিজামগাছি বের হয়ে আসেন।
উনি যখন কাছাকাছি চলে আসেন, এসে দেখেন যে এই যে আব্দুর রহমান, তার অবস্থা খুবই খারাপ, তার ঘাড়ের কাছে খুব ভয়ঙ্কর ভাবে কে যেন কামড়ে দিয়েছে, গল গল করে রক্ত পড়ছে, সে কাতরাচ্ছে, কোনো কথা বলতে পারছে না। এখন এই যে আব্দুর রহমান, তার যে এই অবস্থা হলো, এই অবস্থা দেখে যে নিজাম গাছি সে নিজেও ভয় পেয়ে যায়। এই কারণে ভয় পায় যে আব্দুর রহমানের এই অবস্থা হয়েছে, আর এইখানে তো সবগুলা খেজুর গাছের দায় দায়িত্ব নিয়েছে হচ্ছে এই নিজাম গাছি। আব্দুর রহমানের এই অবস্থা হয়েছে, নিশ্চয়ই প্রত্যেক মানুষ বলবে যে সে এই কাজ করেছে, অর্থাৎ আব্দুর রহমান রস চুরি করে খেতে আসছে, আর এই কারণে নিজাম গাছি তার এই অবস্থা করেছে। এখন কি অবস্থা হবে? এই আব্দুর রহমানের পরিবার, তারা তো তাকে আস্ত রাখবে না। রস চুরি করে খাওয়ার অপরাধে একজনকে তো এইভাবে জখম করা যায় না। এখন কি করবে? উনি কি এখান থেকে পালাবে না কি করবে? আব্দুর রহমানকে নিয়ে ওনার এখন করণীয় কি? উনি আসলে ওই সময় বুঝে উঠতে পারছে না যে আসলে কি করবেন। তখন সিদ্ধান্ত নিলেন যা হয় হবে, একটা মানুষকে তো বাঁচাতে তো হবে, রস চুরি করে না খেতেই আসে, তাই বলে কি সে মারা যাবে এভাবে? তখন আব্দুর রহমানকে উনি কাঁধে তুলে নিলেন। চিন্তা করেন, এখনই আব্দুর রহমানকে তার বাড়িতে নিয়ে যেতে হবে। যখনই কাঁধে তুলে নিয়েছেন, তখনই হঠাৎ করে ভয়ঙ্কর একটা কণ্ঠে আওয়াজ আসে, হ্যাঁ নিজাম গাছি, তোর সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তোকে তো আমি কোনো কিছু করি নাই, এ আমার খাবার, ওকে রেখে দিয়ে যা, ওকে এখান থেকে নিবি না, ওর সাথে এখনো বহুত হিসাব নিকাশ বাকি আছে। এই কথা বলার পরপরই এই নিজাম গাছি উনি চিন্তা করেন যে বুঝছি ঘটনাটা কি হয়েছে, এ তো ভয়ঙ্কর কোন একটা জিনের খপ্পরে পড়ে গেছে। এখন এই নিজাম গাছি তো জিনের খপ্পরে পড়ে গেছে, এখন কি করবে? এখন কি একে রেখে যাবে? রেখে গেলে হবে একটা বিপদ। আবার যদি রেখে না দিয়ে চলে যান, পরবর্তীতে এই আব্দুর রহমান এখানে পড়ে থাকা অবস্থায় যদি মারা যায়, মারা তো যাবে নিশ্চিত, যেহেতু জিনের খপ্পরে পড়ছে, তখন সব দোষ পড়বে এই নিজাম গাছির ঘাড়ে। তখন তার নামে মামলা হবে, জেলে যাবে, নিজেকে কোনোভাবে উনি নির্দোষ প্রমাণ করতে পারবেন না। কি করা? যেহেতু এই নিজাম গাছি খুবই সাহসী একজন মানুষ ছিলেন, উনি সিদ্ধান্ত নিলেন না, এভাবে একটা ছেলেকে ফেলে রাখা যাবে না। ছেলেটা যতই দুষ্টু হোক না কেন, ওকে তো এইভাবে আমি ফেলে রেখে যেতে পারি না। তখনই নিজাম গাছি কি করেছেন, উনি চতুর্দিকে একটা দাগ দিয়েছেন। ওনার হাতে তো লাঠিটা ছিলই, লাঠি দিয়ে চতুর্দিকে একটা দোয়া করে দাগ দিয়েছেন। যেহেতু রাতের বেলা উনি চলাচল করতেন, বেশ সাহসী মানুষ ছিলেন, এই সমস্ত নিয়ম কানুন ওনার ভালোই জানা ছিল। দাগ যখন উনি দিয়েছেন, তখন আর একটা জিনিস দেখতে পান যে অন্ধকারের মধ্যে হামাগুড়ি দিয়ে কে যেন এগিয়ে আসছে। উনি ভয় পেয়েছেন যে নিশ্চয়ই উনার এই দাগের দিকে কোনো অশরীরী এগিয়ে আসছে হামাগুড়ি দিয়ে। কিন্তু কিছুক্ষণ পরে ওনার ভুল ভাঙে, উনি দেখতে পান আরে এ তো শরীফুল, এই ছেলেটা হামাগুড়ি দিয়ে ওইদিকে এগিয়ে আসছে। নিজাম গাছি বুঝতে পারলেন শরীফুলও নিশ্চয়ই এখানকার কোনো আওয়াজ শুনেছে, সে কোনো একটা জায়গায় এভাবে আহত অবস্থায় পড়েছিল, সে এই দিকটাতে হামাগুড়ি দিয়ে আসছে। শরীফুল আস্তে আস্তে ওই বৃত্তের ভিতরে আসার চেষ্টা করছে। নিজাম গাছি চিন্তা করলেন এটা কি কোনো অশরীরের কাজ? শরীফুলের রূপ ধরে ও কি এই বৃত্তের মধ্যে আসার চেষ্টা করছে, নাকি আসলে এটা শরীফুল? এদিকে এ যে শরীফুল কিনা তা তো আব্দুর রহমানের কাছ থেকে জানা যাচ্ছে না, কেননা আব্দুর রহমান তো তখন সেই অবস্থায় নাই। তখন তার অবস্থা খুবই শোচনীয়, যেভাবে রক্ত বের হচ্ছে তাতে মারা যাবার কথা। এদিকে একটা সময় উনি বুঝতে পারলেন যে এইটা আসলেই শরীফুল, কেননা শরীফুলের অবস্থা খুবই খারাপ ছিল। উনি তখন কি করেছেন, ওই বৃত্তের মধ্যে থেকে হাতটা বাড়িয়ে দিলে এক হ্যাঁচকা টানে শরীফুলকে বৃত্তের ভিতরে নিয়ে আসছেন। যখনই বৃত্তের ভিতরে নিয়ে আসছেন, এরপর বাইরে থেকে বিভিন্ন ধরনের হুঙ্কার আসতে থাকে। হুঙ্কার আসতে থাকে যে তুই কাজটা ভালো করলি না, তুই ওদেরকে আমার কাছে দিয়ে দে। কিন্তু উনি তো একজন মানুষ হিসাবে এই মানবিক মূল্যবোধ হারাই ফেলেন নাই। উনি যতই বদমেজাজি হন, উনি তো বদমেজাজি যাতে করে ওনার রস কেউ চুরি করে না খায়, এই জন্য উনি উদার হলে তো রসের হাড়ি একটাও থাকবে না, এই জন্য উনি বদমেজাজি। তাই বলে তো উনি দুটো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখান থেকে চলে যেতে পারেন না। উনি ওই বৃত্তের ভেতরে বসে আছেন, শরীফুল আর আব্দুর রহমানের মাথা তার কোলে দিয়ে, আর উনি ওনার মতো করে দোয়া দরুদ পড়ছেন যা জানেন। তখনও কিন্তু রাতটা শেষ হতে অনেক বাকি, রাত 1টার দিকে এই ঘটনা শুরু হয়েছে। আর শীতকালে ফজরের আজান হতে তো অনেক সময় লাগে,
তো দীর্ঘ এই সময় প্রচন্ড কনকনে ঠান্ডার মধ্যে উনি এইভাবে বসে আছেন, আর এদিকে এরকম হুঙ্কারের শব্দ আসছে। তবে ভয়ঙ্কর কোনো অবয়বে সরাসরি সামনের দিকে দেখা দিচ্ছে না ওই অবয়বটা। তো এরকম চলতে থাকে অনেকক্ষণ একদম ফজরের আজানের আগ পর্যন্ত। ফজর আজান যখন হয়ে যায় তখনও কিন্তু এই নিজামগাছি ওই বৃত্ত থেকে বের হন নাই। আস্তে আস্তে যখন সকাল হতে থাকে তখন কিছু লোকজন ওই দিকটাতে আসতে থাকে যারা কৃষিকাজ করেন। তখন ওই লোকজনদেরকে উনি ডাকেন, লোকজন এসে দেখে এই অবস্থা। এরপর সবাই মিলে ধরাধরি করে এই আব্দুর রহমানকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, শরীফুলকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আব্দুর রহমানের অবস্থা তো খুবই খারাপ ছিল, তাকে দ্রুত হসপিটালে ভর্তি করানো হয়, অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল। সব ঘটনা খুলে বলেন এই নিজামগাছি। শুরুর দিকে অবশ্য লোকজন নিজামগাছির কথা বিশ্বাস করতে চান নাই, কেননা সবাই ধারণা করেছিল যে নিজেই পিটিয়ে হয়তো বা নিজামগাছি নিজের দোষটা ঢাকার চেষ্টা করছেন। পরবর্তীতে আব্দুর রহমানের যখন সেন্স ফেরত আসে সে বিষয়টা বলে যে আসলেই এরকম ঘটনা ঘটছিল। তবে নিজামগাছিকে তো আব্দুর রহমান আর ওই সময় দেখতে পায়নি, কারণ তখন তো তার একটা অচেতন অবস্থা ছিল। শরীফুল দেখতে পেয়েছিল আর কি, সে তো ওইভাবে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। তো শরীফুল মোটামুটি অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে যায়। শরীফুল জানায় যে সে যখন আর একটা সাইডে গিয়েছিল তখন কোনো এক অশরীরী তাকে আক্রমণ করে, আর এমনভাবে আক্রমণ করে প্রচন্ড জোরে মেরেছে এক আছাড়। এই কারণে তার অবস্থা খারাপ হয়ে যায়, একবারই সে চিৎকার দিতে পেরেছিল। এরপর সে যখন এই দিকটাতে শব্দ শুনেছে সেই শব্দের উৎস ধরে হামাগুড়ি দিয়ে আগানো শুরু করেছে, আর পিশাচটা তখন তো এই আব্দুর রহমানের দিকে আর নিজামগাছির সাথে কথা বলছে। এই কারণে সে ওই সাইড থেকে আস্তে আস্তে আগাতে পেরেছে। পরবর্তীতে একজন হুজুরের কাছে যখন নিয়ে যাওয়া হয়, হুজুর জানান এই যে আব্দুর রহমান, সে যে এই জায়গায় বে জায়গায় কামড়াকামড়ি করে বেড়ায়, হুটহাট করে বিভিন্ন জনকে কামড়ায়, বিভিন্ন গরু ছাগলকে কামড়ায়। কোনো এক সন্ধ্যার পর নাকি একটা ছোট্ট সুন্দর বাচ্চা গরুকে সে কামড়ে দিয়েছিল, লেজে কামড় দিয়েছিল। মূলত এই বাচ্চা গরুটা ছিল হচ্ছে ওই রাতের ওই ভয়ঙ্কর জিনের সন্তান। সে ওই গরুর বেশে রাতের বেলা খেলাধুলা করছিল, আর কোনো কারণ ছাড়াই আব্দুর রহমান ওই গরুর লেজে কামড়ে দিয়েছিল। এটা তার বদভ্যাস হয়ে গিয়েছিল। এটার প্রতিশোধ নেওয়ার জন্যই মূলত নাকি ওই অবয়বটা এসেছিল। ওই অবয়বটা এটাও বলেছিল যে বহুদিন সে তাকে তাকে ছিল, কবে আব্দুর রহমানকে পাওয়া যায়। ওই রাতে আব্দুর রহমানকে সে পেয়ে যায়, যার কারণে সে প্রতিশোধ নেবার চেষ্টা করেছে। কিছুটা প্রতিশোধ সে নিতে পেরেছে। তার ইচ্ছা ছিল আব্দুর রহমানকে একদম জানে মেরে ফেলা এবং তাকে খেয়ে ফেলা, যেহেতু তার সন্তানকে সে রক্তাক্ত করেছে। এটা তার একটা ক্ষোভ ছিল, কিন্তু সে পারেনি এই নিজামগাছির কারণে। আল্লাহর অশেষ রহমত ছিল ওই সময় নিজামগাছি চলে আসছে, এই কারণে তার উদ্দেশ্যটা সফল হয়নি। তো এরপর যেটা হয় সেটা আসলে আমাদের মধ্যে আশা জাগায়। এতদিন অর্থাৎ সেই ছোটবেলা থেকে এই আব্দুর রহমানের যে বদভ্যাসটা ছিল, আব্দুর রহমান এই বদভ্যাস থেকে নিজেকে পুরোপুরিভাবে আল্লাহর রহমতে মুক্ত করতে পারেন। এই ঘটনার পর থেকে সে একদম পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়, তার আচার আচরণে অনেক পরিবর্তন চলে আসে। আগে সেই দুষ্টুমি শেয়ার করে না। এই যে শরীফুল, যে সেও আগের মতো আর দুষ্টু থাকে না, তারা একদম স্বাভাবিক হয়ে যায় আর কি। আব্দুর রহমানের নাম যে দাঁত কাটা রহমান হয়ে গিয়েছিল, এই দাঁত কাটা রহমান নামে এখনো যদিও বা অনেক মানুষ চেনেন, তবে এখন যে কাউকে সে কামড়ে দেবে এই অবস্থান নাই। সেই অবস্থা থেকে আল্লাহর রহমতে পুরোপুরি মুক্ত হয়ে গেছেন। ছোটবেলা থেকে অনেক শাসন করেও যে কাজটি হয়নি, এই ঘটনার মাধ্যমে সেই কাজটি হয়ে গেছে। কোনো কোনো ঘটনা মানুষকে পরিবর্তন করে দেয়, কোনো কোনো ঘটনা মানুষের পুরো জীবনের একটা মোড় ঘুরিয়ে দেয়। আব্দুর রহমানের ক্ষেত্রেও আর শরীফুলের ক্ষেত্রেও একই রকমের ঘটনা ঘটেছিল। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে ভয়ের ঘটনা নিঃসন্দেহে মারাত্মক হয়ে থাকে। যাদের সাথে ঘটে তাদের বেলায় তো এটা আরো ভয়ঙ্কর। আমরা শুনলেই তো ভয়ে আমরা কেঁপে উঠি। যাদের সাথে ঘটে তাদের কেমন অনুভূতি হতে পারে। কোনো কোনো ভয়ের ঘটনা মানুষের জীবনকে শেষ করে দেয়, কোনো কোনো ভয়ের ঘটনা মানুষের জীবনের মোড়কে পরিবর্তন করে দেয়। এমনটাই ছিল এই ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, মোহাম্মদ সাগর কাজী ভাইকে। আমি তার ভাষায় লিখছি। ঘটনাটা নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কোনো এক গ্রামে। সময়টা 1997 সালের বর্ষাকাল। বলছেন
ট্রাক ড্রাইভার। সে সময় আমার বয়স 24 কি 25 হবে। ঘটনাটা ঘটে আমার সাথে এবং আমার চাচাতো ভাইয়ের সাথে। আমার নাম আলাউদ্দিন এবং আমার চাচাতো ভাইয়ের নাম জালালউদ্দিন। আমাদের দাদি আমাদের দুই ভাইয়ের নাম রেখেছিলেন। মানুষেরা আমাদের দুজনকে আলাল আর জালাল বলে ডাকত। আমার ভাই আমার থেকে 3 কি 4 মাসের ছোট। আমরা দুজন প্রায় একসাথেই থাকতাম, একসাথে স্কুলে যেতাম, একসাথে খেলতাম, একসাথে একই বিছানায় ঘুমাতাম। মোট কথা আমরা যা যা করতাম দু ভাই মিলেমিশে করতাম। তেমনি একদিন আমরা ঠিক করলাম সিনেমা হলে সিনেমা দেখতে যাব। যেই ভাবা সেই কাজ। তো আমরা দুজন ঠিক করলাম সন্ধ্যা 6টার শোতে সিনেমা দেখব। যথারীতি আমরা দুজন সিনেমা হলে গেলাম। সিনেমা দেখার এক পর্যায়ে ইলেকট্রিসিটি চলে গেল। ইলেকট্রিসিটি চলে যাওয়াতে হল কর্তৃপক্ষ জেনারেটর মেশিন স্টার্ট করলো। জেনারেটর চালু করার কিছুক্ষণ পর সেটারও কিছু সমস্যা দেখা দিল। জেনারেটর ঠিক করতে প্রায় 30 মিনিটের কিছু বেশি সময় লেগে গেল। জেনারেটর ঠিক হওয়ার পর বাকি ছবি শেষ হতে প্রায় 9:45টার মতো বেজে গেল। ছবি দেখা শেষ করে সিনেমা হল থেকে বের হলাম। সিনেমা হল থেকে বের হয়ে দেখলাম বৃষ্টি পড়ছে। আমরা আমাদের সাথে করে ছাতা আনিনি। এর কারণ হলো সিনেমা হলে আসার সময় বৃষ্টি ছিল না, তাই সাথে করে ছাতা আনিনি। আমাদের বাড়ি এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। বৃষ্টিতে হেঁটে বাড়িতে যেতে আমরা ভিজেই যাব, তাই আমরা কিছুক্ষণ সিনেমা হলের নিচে অপেক্ষা করলাম এই ভেবে যে বৃষ্টি কমলে বাড়ির দিকে হাঁটা শুরু করব। কারণ এখান থেকে আমাদের বাড়ি যেতে হাঁটা ছাড়া কোনো উপায়ই ছিল না। কিছুক্ষণ পর বৃষ্টি কিছুটা কমে এলো। আমি আর আমার ভাই দুজন মিলে ভাবলাম এখন তো বৃষ্টি কিছুটা কমেছে, এবার হাঁটা শুরু করা যায়। এমনিতেই রাত অনেক হয়ে গেছে, তখন রাত 10:30টারও বেশি বাজে। তো বৃষ্টি পুরোপুরি থামার আশায় থাকলে আজ আর বাড়িতে আমরা যেতেই পারবো না। সিনেমা হলের আশেপাশে সব দোকান বন্ধ হয়ে গেছে, রাস্তায় তেমন কোনো মানুষ নেই, শুধু সিনেমা হলের ভেতর একটা দোকান খোলা। আমরা সে দোকান থেকে সিগারেট ও ম্যাচ কিনলাম। দুজন দুটো সিগারেট জ্বালিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। রাস্তা একেবারে নীরব, আর বৃষ্টি হওয়াতে রাস্তায় কোনো মানুষ এমনকি কোনো কুকুর বিড়ালও নেই। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল আর হালকা বাতাস বইছে। তখনকার রাস্তাঘাটও বেশি ভালো ছিল না। মাটির রাস্তায় ছোট ছোট গর্তে পানি জমে আছে, আর পুরো রাস্তা জুড়ে কাদা আর পিচ্ছিল হয়ে আছে। কর্দমাক্ত রাস্তায় হাঁটতে আমাদের খুব বেগ পেতে হচ্ছে। সিনেমা হল থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 4 কিলোমিটারের মতো, আর এই 4 কিলোমিটার রাস্তার 3 কিলোমিটার রাস্তা বিলের মাঝখান দিয়ে আড়াআড়ি ভাবে যেতে হবে। নদী পার হয়ে যেভাবে এক পার থেকে আরেক পারে যেতে হয় ঠিক সেইভাবে। বিলের 3 কিলোমিটার রাস্তার আশেপাশে কোনো বাড়িঘর নেই, আর বিলের এই 3 কিলোমিটারের মধ্যে 2টা ব্রিজ পড়ে। একটা ব্রিজের দৈর্ঘ্য 200 ফিটের মতো, আর একটা 50 কি 60 ফিটের মতো। আর আমাদের যাওয়ার সময় যে ব্রিজটা আগে পড়ে সেটা 200 ফিটের ব্রিজ। ব্রিজের এক মাথায় একটা বড় হিজল গাছ, আর এক মাথায় একটা তাল গাছ। ব্রিজটাতে মাঝে মধ্যে কিছু ভৌতিক ঘটনা ঘটে, এটা আমরা জানতাম। আমরা বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমরা বিলের রাস্তায় এসে পড়লাম। বর্ষাকাল হওয়াতে বিলে তখন অনেক পানি, একদম রাস্তা ছুঁই ছুঁই পানি। আর বর্ষার সময় যখন চারদিকে পানি উঠে যায় তখন বিষাক্ত সাপ উঁচু জায়গায় বা রাস্তায় এসে আশ্রয় নেয়। আমরা সাপের ভয়ে দুজন হাতে দুটো মোটা লাঠি নিলাম, যাতে সামনে সাপ দেখলে লাঠি দিয়ে তাড়াতে পারি, বা যদি কোনো বিপদে পড়ি তাহলে যেন সেটা প্রতিহত করতে পারি। আমরা বিলের রাস্তা দিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে আমরা ব্রিজের কাছাকাছি আসলাম। তখন আমরা ব্রিজে উঠিনি। একটু দূর থেকেই আমরা দুজনেই খেয়াল করে দেখলাম ব্রিজের উপর কালো দুটো কিছু দাঁড়িয়ে আছে। যদিও তখন চাঁদের আলো ছিল না, তবে ঘুটঘুটে অন্ধকারও ছিল না। আর বিলে অনেক পরিষ্কার পানি ছিল। বিলের পানিতে কোনো কচুরিপানা বা কোনো আগাছাও ছিল না। আর মাঝখানে বিদ্যুৎ চমকানো সেই আলোয় আমরা দুটো অবয়ব খুব ভালোভাবেই দেখতে পেয়েছিলাম।
সেগুলো দেখে আমরা কিছুটা ভয় পেলাম। আমি আমার ভাইকে বললাম, এত রাতে ব্রিজের উপরে এই দুটো অবয়ব দাঁড়িয়ে আছে, এগুলো নিশ্চয়ই মানুষ না, নিশ্চয়ই ও দুটো খারাপ কিছু। ও দুটো দেখতে অনেক লম্বা, কম করে হলেও ও দুটোর উচ্চতা প্রায় 10 ফুটের মতো হবে। একেবারে কালো কুচকুচে, হাত পা মানুষের মতো, তবে মুখ দেখতে পেঁচার মতো। অনেক ভয়ঙ্কর চেহারাটা, আর চেহারাটা খুব বড়, আর চোখ দিয়ে মনে হয় আগুন ঝরছে। এসব দেখে আমরা খুব ভয় পেয়ে গেলাম। ভয় পেলেও আমাদের পিছনে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। কাদা আর পিচ্ছিল রাস্তা দিয়ে এতখানি হেঁটে আসতে খুব কষ্ট হয়েছে। পেছন দিকে ফিরে যাওয়া আর সম্ভব ছিল না। তখন আমরা একজন আরেকজনকে বললাম, আমাদের কাছে সিগারেট ও ম্যাচ আছে, আমরা সিগারেট জ্বালাই। শুনেছি আগুন সাথে থাকলে খারাপ কোনো কিছু সামনে আসতেই পারে না। আমরা সিগারেট ধরানোর চেষ্টা করলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা যতই আগুন জ্বালানোর চেষ্টা করছি কোনোভাবেই আমরা আগুন জ্বালাতে পারছি না। একসময় ওই দুটো জিনিসের সাথে আমাদের চোখাচোখি হলে আমরা দুজনই দেখতে পেলাম ওদের চোখ আরো বড় হয়ে গেছে এবং মনে হচ্ছে আগের থেকেও বেশি লাল টকটকে হয়ে জল জল করছে চোখ দুটো, আর রাগান্বিত চোখে আমাদের দিকেই তাকিয়ে আছে। অল্প কিছুক্ষণ পর ওই অবয়বগুলো পাখির মতো উড়াল দিয়ে একটু উপরে উঠে অদৃশ্য হয়ে গেল। তখন আমরা মনে করেছি, যাক, আপদ বিদায় হয়েছে, ওগুলো চলে গেছে। ওগুলো চলে গেছে মনে করে আমরা যখন হেঁটে ব্রিজের উপর উঠেছি, তখন আমরা আমাদের মাথার উপরে শো শো আওয়াজ শুনতে পেলাম। এই শো শো আওয়াজ শুনে উপরের দিকে তাকিয়ে আমরা দেখতে পেলাম ফুটবলের মতো দুটো আগুনের গোলা আমাদের মাথার উপরে ঘুরছে এবং বৃত্তাকারে ঘুরছে। ঘুরতে ঘুরতে আগুনের গোলা দুটো নিচে নেমে এসে আমাদের পাশ দিয়ে আবারও চক্রাকারে ঘুরতে লাগলো, আর জোনাকি পোকার মতো জ্বলতে ও নিভতে লাগলো। সাথে করুণ সুরে শিয়াল ও বিড়ালের ডাক শুনতে পেলাম। শিয়াল ও বিড়ালের ডাক শুনতে ছিল বেশ ভয়ঙ্কর। শিয়াল ও বিড়ালের ডাক শুনে ভয়ে আমাদের কলিজা একদম শুকিয়ে গেল। এসব দৃশ্য দেখে আমরা জোরে জোরে দোয়া পড়তে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না। এগুলো আমাদের কাছ থেকে সরছেই না। দুজনে সিদ্ধান্ত নিলাম আমরা সামনের দিকে দৌড় দিব, যেদিকে আমাদের বাড়ি সেদিকে, আর আগুনের গোলা দুটো আমাদের সামনে এলে আমাদের হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করব। এই ভেবে আমরা দৌড় শুরু করলাম এবং আমাদের সামনে আগুনের গোলা দুটোকে দেখতে পেয়ে সজোরে সেগুলোকে আঘাত করলাম। সেগুলোকে আঘাত করার সাথে সাথে আমাদের হাতে থাকা লাঠিগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। আমরা লাঠিগুলো ফেলে আল্লাহর নাম নিচ্ছি এবং দোয়া পড়তে পড়তে দৌড়াচ্ছি, আর পেছন থেকে ভয়ানক গর্জন শুনতে পাচ্ছি। গর্জন শুনে মনে হলো ওগুলো আমাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে। দৌড়ে আমরা সামনে থাকা ব্রিজ ক্রস করলাম এবং সেখান থেকে কিছু দূরে বাড়ি ঘর ছিল। দৌড়ে আমরা বাড়ির ভেতর গিয়ে চিৎকার করতে লাগলাম। আমাদের চিৎকারে বাড়ির মানুষ বেরিয়ে এসে আমাদের বলল, কি হয়েছে, তোমরা চিৎকার করছো কেন? আমরা বললাম, কিছু একটা দেখে আমরা ভয় পেয়েছি। ওই রাত্রে আমরা আর আমাদের বাড়িতে গেলাম না। ওই বাড়ির মানুষেরা আমাদের দুজনকে চিনতে পারলেন, আমাদের পরিচয় জানলেন। এরপর আমাদের দুজনকে আলাদা একটা ঘরে থাকতে দিলেন। রাতে আমরা দুজন একসাথে বসে আছি, আর বাইরে শেয়াল ও বিড়ালের করুণ সুরে ডাকাডাকি শুনছি, সাথে শো শো শব্দ। বাইরে কি হচ্ছে সেটা দেখার মতো সাহস আমাদের ছিল না। সারা রাত আমরা না ঘুমিয়েই কাটিয়ে দিলাম। সকালে আমাদের বাড়িতে পৌঁছে মা বাবাকে সবকিছু বললাম। তারা সব শুনে স্থানীয় মসজিদ থেকে আমাদেরকে পানি পড়া এনে খাওয়ালেন এবং মসজিদের ইমামকে দিয়ে ঝাড়ফুঁক করালেন, কিন্তু তাতে কোনো কাজ হলো না। তখন থেকে প্রতি রাতে স্বপ্নে দেখতে পেতাম দুটো আগুনের গোলা আমাদের শরীরের উপর বসে আছে এবং দুটো মানুষ আকৃতির পেঁচার মতো মুখওয়ালা কিছু আমাদের ধাওয়া করছে, ঠিক যেমনটা আমরা ব্রিজের উপরে দেখেছিলাম। আমরা দুজন ঠিক একই রকম স্বপ্ন দেখতাম। স্বপ্ন দেখে ঘুম ভেঙে যেত এবং ঘুম ভেঙে গেলে ঘরের ভিতরে আমাদের সামনেই এগুলো দেখতে পেতাম, সেই আগুনের গোলা আর
সেই পেঁচার মতো মুখওয়ালা কিছু একটা। এগুলো দেখে আমরা চিৎকার দিলে সেগুলো কুয়াশার মতো হয়ে বাতাসে মিলিয়ে অদৃশ্য হয়ে যেত। এগুলো দেখে দিন দিন আমাদের দুজনের অবস্থায় খারাপ হতে লাগলো। আমরা ঠিক মতো খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না এবং সবসময় অসুস্থ থাকতাম। আমাদের এই অবস্থা দেখে আমাদের পরিবার আমাদেরকে স্থানীয় মাদ্রাসার এক বড় হুজুরের কাছে নিয়ে গেলেন। সব শুনে তিনি তার অনুসারী কিছু জিনের মাধ্যমে ওগুলোর খোঁজ খবর নেন এবং হুজুর আমাদের বলেন ওগুলো পিশাচ প্রকৃতির জিন, তবে এরা সবসময় মানুষের ক্ষতি করে না। যদি এদের সামনে কেউ পড়ে যায় বা এদের কেউ দেখে ফেলে তবে তারা তাদের ক্ষতি করতে চায়, তবে ইচ্ছা করে ক্ষতি করতে চায় না। এক সময় হুজুর ওগুলোকে হাজির করেন, সেগুলোর সাথে হুজুর কথা বলেন। হাজির হয়ে হুজুরকে তারা বলেন, আমরা ওই ব্রিজেই থাকি, প্রায় রাত্রে আমরা ওই ব্রিজে এসে বিশ্রাম নেই। ওরা আমাদেরকে ডিস্টার্ব করেছে এবং আমাদের শরীরে আঘাত করেছে। ওরা আমাদের চেহারা দেখেছে, আমাদের চেহারা দেখার থেকেও সবচেয়ে বড় কথা আমাদের শরীরে ওরা আঘাত করেছে, আর আমরা ওদের সহজে ছাড়বো না, সুযোগ পেলে ওদের বড় ধরনের ক্ষতি করব। তখন হুজুর বলল, ওরা তো ইচ্ছে করে তোদের ক্ষতি করেনি বা আঘাত করেনি, ওরা তো তোদেরকে আসলে ওইভাবে দেখতে পায়নি, আর তোরাও তোদের ভয় দেখিয়েছিস, তাই ওরা বাঁচার জন্য তোদের শরীরে আঘাত করেছে। তখন ওই পিশাচটা বলল, আচ্ছা ওরা এত রাতে ওখানে কেন গেল? এত রাত্রে কোনো ভদ্র ঘরের লোকজন তো ওখানে থাকার কথা না। যদি এত রাত্রে ওরা ওখানে না যেত তাহলে আমরা কি ওদেরকে ভয় দেখাতাম? আমরাও ডিস্টার্ব ফিল করতাম না, ওদেরকে ভয় দেখাতাম না। তখন হুজুর বলল, তোরা যে ওখানে আছিস সেটা তো তারা জানতো না, আর জানলে কখনোই ওখানে ওরা যেত না। এখন যেহেতু জেনেছে যে ওই ব্রিজে তোরা থাকিস, আর কখনোই ওরা ওই ব্রিজের কাছে যাবে না। আমরা শুনতে পেলাম হুজুরের সাথে ওই পিশাচদের অনেক তর্কাতর্কি হচ্ছে। শেষে ওই ব্রিজের কাছে না যাওয়ার শর্তে পিশাচরা আমাদের আর ভয় দেখাবে না এবং আমাদের পেছন ছেড়ে দেবে বলে রাজি হয়। তবে ওই পিশাচরা বলে, এক দামে কেনা 4টে বড় ইলিশ মাছ এবং 2টো কালো খাসি আর সাথে 4টি মোরগ কিনে দিতে হবে, আর আমাদের আঘাত করার প্রতিশোধ হিসাবে আমাদের শরীরের ছোট কোনো একটা অংশ নাকি ওরা কেটে দেবে বা ক্ষতি করবে, তবে বড় ধরনের কোনো ক্ষতি করবে না। আর যদি আমাদের শরীরের কোনো অংশের ক্ষতি যদি তারা না করে তাহলে নাকি ওদের জিন জাতি ওদেরকে তিরস্কার করবে আর বলবে, তোরা মানুষের হাতে মার খেয়েছিস, আর সুযোগ পেলে ওদের পক্ষ হয়ে আমাদের দুজনকে আরো বড় ধরনের ক্ষতি করতে পারে। মানুষের হাতে মার খেয়েছে এটা জিনেরা নাকি কখনোই মানতে পারে না। এসব কথা শোনার পর হুজুর ওইগুলোকে বলে, তাদের জন্য বড় ধরনের কোনো ক্ষতি না হয় খবরদার। জিনেরা আমাদের বড় ধরনের কোনো ক্ষতি করবে না বলে আশ্বস্ত করে, আর বলে ওরা দুজন মিলে ব্রিজের কাছে গিয়ে মাছ, মোরগ ও খাসি দিয়ে তাদের কাছে মাফ চাইতে হবে, তবেই তারা আমাদের মাফ করবে, অন্য কেউ গিয়ে মাফ চাইলে হবে না। হুজুর পিশাচদের বললেন, মাছ আর মোরগ দিবে, খাসি দিতে পারবে না রে বাবু। হুজুরের কথা পিশাচটা কিছুতেই মানতে চায় না, তারা বলে খাসি তাদের দিতেই হবে। পরে হুজুর তাদের সাথে অনেক কথা বলে অবশেষে তারা একটা খাসি নিতে রাজি হয়। পিশাচদের কথা মতো এক দামে মাছ, মোরগ ও একটি খাসি কিনে রাত 1টায় আমরা ওই ব্রিজের কাছে যাই। যাওয়ার সময় হুজুর আমাদের তেল পরা দেয়, ওই তেল আমাদের শরীরে মেখে নেই। হুজুর আমাদের বলে দেন, যাই ঘটুক না কেন আমরা যেন পেছন ফিরে না তাকাই। ব্রিজের কাছে যাই আমরা ব্রিজের উপরে 2টো কালো অন্ধকারের জমাট বাঁধা কিছু দেখতে পাই। আমরা দেরি না করে ব্রিজের উপর মাছ, মোরগ ও খাসি দিয়ে বলি, আমাদের ক্ষমা করে দেন, আমরা আপনাদের চিনতে পারিনি, ভয় পেয়ে আপনাদের শরীরে আঘাত করেছি, আর কখনো এমনটা হবে না। এই বলে ওগুলো ওখানে রেখে উল্টো দিকে দৌড়িয়ে বাড়িতে চলে আসি। ওখান থেকে আসার সময় আমাদের পেছনে অনেক ভয়ঙ্কর শব্দ শুনতে পাই। সকালে আমরা ঘুম থেকে উঠে দেখি এক অদ্ভুত ব্যাপার, আমাদের দুজনের ডান পায়ের কনিষ্ঠা আঙ্গুলের মাথা একটু করে কাটা। কখন আমাদের পায়ের আঙ্গুল কেটেছে সেটা আমরা টেরই পাইনি, তবে আশ্চর্যের ব্যাপার, আমাদের পায়ের আঙ্গুল কেটেছে, আমাদের পায়ে কিন্তু কোনো ব্যথা নেই, একটু রক্তও বের হয়নি। এরপর থেকে আমাদের সাথে আর কোনো কিছুই ঘটেনি।
কিছুদিন পর আমরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। সেই 1997 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই 26 বছরের মধ্যে আমরা কখনোই ওই ব্রিজের কাছে যাইনি। আমরা অন্য দিক দিয়ে ঘুরে বাড়িতে যেতাম। এটি ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। অসংখ্য ধন্যবাদ আলামিন ভাইকে, চমৎকার একটি ঘটনা সংগ্রহ করে আমাদের জন্য পাঠিয়েছেন। যদিও এটি একজন ট্রাক ড্রাইভারের ঘটনা, কিন্তু ট্রাক ড্রাইভিং এর সাথে সম্পৃক্ত কোনো ঘটনা আবার এটি নয়। আর গ্রামের ঘটনার মধ্যে একটা অর্গানিক গন্ধ রয়েছে। প্রিয় লিসেনার্স, আমরা বলার ক্ষেত্রে বেশ কিছু শব্দ চয়ন করি যেটা হয়তো বা জিনেরা ওইভাবে বলে না, কিন্তু আমরা আপনাদের বোঝানোর খাতিরে সেভাবে বলার চেষ্টা করি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। তো অনেক সময় ঘটনা সুন্দরভাবে উপস্থাপনের ক্ষেত্রে আমরা নিজস্ব কিছু ব্যাপারগুলো পদ্ধতি প্রয়োগ করি। এই জন্য অনেক সময় মনে হতে পারে যে আচ্ছা, জিনেরা তো আরবিতে বলেছিল, তাহলে আপনি কেন আরবিতে বললেন? জিনেরা আরবিতে বললেও অনেক সময় এরকম হয় না যে অ্যারাবিক কোনো ঘটনা আমরা বলেছি, সেখানে জিনেরা তো আরবিতে বলেছে, কিন্তু আমরা যখন জিনের হয়ে বা জিন ওই কথা বলেছে এটা বলি, তখন কিন্তু আমরা বাংলাতেই বলি। তখন অনেকে মনে করেন যে আরবিতেই কেন আমরা বললাম না। আসলে বোঝানোর খাতিরে সেভাবে তো বলা সম্ভব নয়। এই জন্য এই বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 92 নং এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 92 নং এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম আহমেদ আকাশ। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার করটিয়া ইউনিয়নের ধুলোটিয়া নামক একটি গ্রামে। আর যে ঘটনাটি উনি পাঠিয়েছেন এটি ওনারই ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, এবং ঘটনার সময়কালে উনি নিজেও এর সাক্ষী হিসাবে ছিলেন। ঘটনাটি 2017 সালের শীতের সময়ের একটি ঘটনা। ওনার ছোট ভাই, তার নাম হচ্ছে তমাল। অনেক চঞ্চল এবং ডান পিটে ছেলে এই তমাল। বর্তমানে তার বয়স প্রায় 20 হতে চলল। ঘটনার সময় তার বয়স ছিল 14 বছরের মতো। শীতের সময় গ্রামে ব্যাডমিন্টন খেলাটা অনেক জায়গায় হয়ে থাকে, আর ওনাদের গ্রামেও এটা অনেক প্রচলিত একটি খেলা, বিশেষ করে শীতের সময়। সারা বাংলাদেশে আমরা এই খেলাটা দেখি, যদিও শীতকালে। প্রতি বছরের মতো ওই বছরও ব্যাডমিন্টন খেলার মাঠ তৈরি করা হবে, কিন্তু ওই বছরে মাঠ তৈরিতে একটু দেরি হয়ে যাওয়ায় তমাল এবং তার বন্ধু বান্ধব সবাই একটু চিন্তিতই ছিল। গ্রামে ব্যাডমিন্টন খেলার মাঠ তৈরির জন্য চাষের জমি ছিল সব থেকে ভালো, একটা খোলামেলা জায়গা। প্রতি বছরই শীতের সময় এই চাষের জমিতেই মাঠ তৈরি করা হতো। ওই বছরে সব জমিতেই সরিষা এবং শীতকালীন নানা রকম সবজি চাষ করায় এই ব্যাডমিন্টন খেলার মাঠটি চাষের জমিতে তৈরি করা সম্ভব হয়নি। এদিকে শীত চলে এসেছে, এখনো খেলার মাঠ তৈরি করা যায়নি। এটা নিয়ে তমাল এবং তার বন্ধু বান্ধবরা সবাই আলোচনা করছিল যে কোথায় মাঠ তৈরি করা যায়। এটা নিয়ে তারা খুব পরামর্শ করছিল, চিন্তিত ছিল। অনেক ভেবে চিন্তে তারা বের করলো এবারের ব্যাডমিন্টন খেলার মাঠ হবে রহিম মিয়ার বাগানে। যেই ভাবা সেই কাজ। পরের দিন সকালবেলা রহিম মিয়ার কাছ থেকে অনুমতি নিয়ে সবাই চলে গেল রহিম মিয়ার বাগানে মাঠ তৈরির উদ্দেশ্যে। বলে রাখা ভালো, এই রহিম মিয়ার বাগানটি ছিল গাছপালায় ভরা, তবে বাগানে একটি পুকুরের পাশে বেশ কিছু ফাঁকা জায়গা থাকায় ওইখানেই মাঠ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই রহিম মিয়ার থেকে অনুমতি নেওয়ার সময় সকলকে এই রহিম মিয়া বলেছিল যে খবরদার, বেশি রাত করে কিন্তু ওই বাগানে খেলা যাবে না। এই কথায় তমাল এবং তার বন্ধু বান্ধবরা তেমন কিছু মনে না করে সম্মতি জানিয়ে চলে আসে। সবাই মিলে মাঠ তৈরি করার কাজেও লেগে পড়ে। সবার অনেক পরিশ্রমের জন্য একটা সময় খেলার মাঠটি হয়েও যায়। বাগানের পাশে মেশিন ঘর থেকে বিদ্যুতের লাইন নেওয়া হবে বলে ঠিক করা হয়। শুরু হয়ে যায় ব্যাডমিন্টন খেলা। তবে প্রতিদিনই রাতের বেলা মোটামুটি 11টার আগেই ওই রহিম মিয়া সবাইকে এসে বলতো, বাবারা এখন খেলা বন্ধ করো, তাড়াতাড়ি বাগান থেকে বের হও। রহিম মিয়া দাঁড়িয়ে থেকে খেলাটা বন্ধ করে দিত। এই বিষয়টা আবার তমাল আর তার বন্ধুদের ভালো লাগতো না। একবার কি হয়, এই রহিম মিয়া চলে যায় তার শ্বশুর বাড়ি বেড়াতে।
তমাল এবং তার বন্ধুরা সবাই তো মহা খুশি যে এইবার স্বাধীনভাবে একটু খেলা যাবে, কেউ মানা করবে না। এবার ঘটনার রাতের কথায় আসি। যেদিন তমালের সাথে ঘটনাটি ঘটে সেদিন এই যে আকাশ ভাই উনি বাসায় ছিলেন না, পরে বাসায় সেসব কিছু জানতে পারেন আর কি। তো ওই দিন রাতে খাওয়া দাওয়া করে তমাল তার এক বন্ধুকে নিয়ে চলে যায় মাঠে, গিয়ে দেখে যে সবাই ইতোমধ্যে চলে এসেছে। তবে সাইফুল নামের একটি ছেলে তখনও আসেনি, ওর জন্য একটু অপেক্ষা করা হয়েছিল। সে না আসার কারণে তাকে রেখে খেলা শুরু হয়ে যায়। বলে রাখা ভালো যে এই যে মাঠটা তৈরি করা হয়েছে এটা ওই বাগানের একটি পুকুরের পাশে। পুকুরের বাম পাশে ছিল সারি সারি কিছু বিশাল বিশাল খেজুর গাছ। তো ওই দিন রাতে খেলতে খেলতে রাত হয়ে যায় অনেক, প্রায় রাত 1টার মতো। সবাই বাড়ি চলে আসে, কিন্তু তমালের কোনো খবর নেই। ওদিকে তমালের আম্মু উনি তো খুব চিন্তিত হয়ে গেছেন যে এত রাত হয়ে গেছে তবু তমালের কোনো খবর নাই। আর এই খবর না পেয়ে উনি অনেক চিন্তিত হয়ে পড়েন। তো ওর বন্ধু মাহিমকে ওনারা কল দেন, কল দিয়ে জানতে পান যে একটু আগেই নাকি খেলা শেষ হয়ে গেছে, সবাই তো যে যার বাড়িতে চলে গেছে। এটা জেনে উনি তো আরো বেশি চিন্তিত হয়ে পড়েন। মাহিমের কাছে তমালের কথা বললে সে জানালো তমাল নাকি সবকিছু গুছিয়ে বাসায় চলে গেছে। তো কল কেটে দিয়ে তমালের বাবাকে ঘুম থেকে জাগিয়ে তমালের আম্মা সবকিছু জানালেন। সাথে সাথে তমালের আব্বা এবং ওর চাচা মিলে তমালকে খুঁজতে বের হলেন। তাদের উদ্দেশ্য ওই রহিম মিয়ার বাগানে যাবেন ওনারা। তমালের বাবা এবং তার চাচা বাগানে অনেক খোঁজাখুঁজি করার পর হঠাৎ ওই পুকুরের পাশে এসে দাঁড়ান। হঠাৎ তমালের চাচার চোখ পড়ল ওই খেজুর গাছের নিচে কে যেন পড়ে আছে। অন্ধকারে ভালোভাবে বোঝাও যাচ্ছিল না। একটা সময় গাছের পাশে গিয়ে তারা দেখলেন যে এটা আর কেউ না, এটা তাদের তমাল। তবে তমালের গায়ে আঘাতের দাগ রয়েছে, চোখ থেকে রক্ত পড়ছিল। তমালের বাবার সাথে সাথে তমালকে কোলে নিয়ে বাসায় নিয়ে আসে। ওই রাতে তমালের জ্ঞান ফেরেনি। পরের দিন সকালে ওর জ্ঞান ফেরে, তাকে ডাক্তার দেখানো হয়, তার গায়ে আঘাতের জন্য ওষুধ নেওয়া হয়। একটু সুস্থ হলে তমালকে জিজ্ঞেস করা হয় এই দিন রাত্রে বাসায় না এসে ওই খেজুর গাছের নিচে সে পড়েছিল, কেনই বা তার গায়ে আঘাতের চিহ্ন আসলো বা কে তাকে আঘাত করলো। তমাল এসব বিষয় নিয়ে কিছুই বলতে পারলো না, শুধু বলে কে যেন তাকে ওই খেজুর গাছের ওই দিক থেকে ডাক দিয়েছিল। যখনই তমালকে এই বিষয়ে কিছু বলা হয় তখনই শুধু এই একটা কথাই বলে, কে যেন ওই খেজুর গাছের ওই দিক থেকে তাকে ডাক দিয়েছিল। এরপর চলে যায় প্রায় 1 মাস। দিন দিন তমাল কেমন যেন অস্বাভাবিক হয়ে যাচ্ছিল, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, কারোর সাথে কথা বলতো না, এবং ওই দিন রাতের পর থেকে আর ওই মাঠে খেলতেও যায়নি। সারাক্ষণ নাকি শুধু ওই খেজুর গাছের নিচে গিয়ে বসে থাকতো আর বিড় করে কি যেন বলতো। রাত নেই দিন নেই, সারাক্ষণ তাকে ওই খেজুর গাছের নিচে দেখতে পাওয়া যেত। কোথাও না পাওয়া গেলে তাকে ওই খেজুর গাছের নিচে অবশ্যই পাওয়া যাবে। তার আম্মু আব্বু তো তমালকে নিয়ে মহা মুশকিলে পড়লো, চিন্তা করলো ভালো ছেলেটার কি হলো। ওর এই অস্বাভাবিক আচরণ দেখে সবাই খুব অবাক হতো। একদিন রাত্রে সবাই ঘুমিয়েছিল, হঠাৎ তমালের চিৎকার শুনে বাইরে গিয়ে বাড়ির লোকজন দেখে যে তমাল বাড়ি থেকে দৌড় দিল, আর বাড়ির লোকজনও দৌড়ে তার পিছু নিল। ওদিকে বাড়ির লোকজন দৌড়াচ্ছে, তমালও দৌড়াচ্ছে। দেখে গেল তমাল ওই বাগানের দিকে যাচ্ছে। অনেক কষ্টে বাড়ির লোকজন তমালকে ধরে বাড়িতে আনতে সক্ষম হন ওই রাতে। তো এরপর এই যে এত এত যে ঘটনা যে ঘটলো, এই যে আহমেদ আকাশ ভাই উনি কিন্তু বাসায় ছিল না, এই ঘটনার মধ্যে উনি বাসায় ছিল না। পরবর্তীতে উনি বাসায় আসেন, বাড়িতে ছিলেন না, কাজে বাইরে ছিলেন। তো এগুলো উনি পরে জানতে পেরেছেন। তো সকালে বাসায় এসে দেখেন যে বাড়িতে অনেক মানুষ, উনি তো আটকে উঠেছেন। এই আকাশ ভাই ভেবেছেন কেউ তো মারা গেছে। তো তমালের সাথে যে এত কিছু হচ্ছে ওনাকে কিন্তু জানানো হয়নি। তো উনি ঘরে গিয়ে দেখেন যে সবাই তমালের পাশে বসে আছে। তো উনি সবাইকে বলেন যে কি হয়েছে, কেউ কোনো কথা বলে না। এক সময় এই আহমেদ আকাশ ভাইয়ের আব্বা ওনার হাত ধরে বাইরে নিয়ে এসে বললো যে সব জানতে পারবি, অপেক্ষা কর। এটা শুনে তো ওনার কৌতূহল আরো বেড়ে গেল। একটু পর শোনেন যে তমাল খুব চিৎকার চেঁচামেচি করছে। তাড়াতাড়ি সবাই মিলে ঘরে যায়, গিয়ে দেখে ও সবাইকে বিশ্রী ভাষায় গালিগালাজ করছে, সবাইকে চিৎকার করে বলছে যে ওই খেজুর গাছের নিচেই আমার জায়গা, কেউ আমাকে আটকাতে পারবে না। এটা বলছে আর সে হেসেই চলছে আর চিৎকার করছে। এটা শুনে আহমেদ আকাশ ভাই বেশ অবাক হন আর চুপ থাকেন। আর এতটুকু বুঝতে পারেন যে
কিছু একটা ভয়ানক ঘটনা তমালের সাথে হয়ে গেছে। সারা বেলা এমন অবস্থাতেই কেটে যায়। রাতে এক হুজুরকে নিয়ে আসেন ওনাদের বাসায়। তো হুজুর এসে তমালকে দেখে কিছুদিন সময় নেন ওনাদের কাছে, যে ওনাকে আরো এই বিষয়গুলো নিয়ে যাচাই বাছাই করতে হবে, তথ্য নিতে হবে। যাওয়ার সময় বলে যান যে যাই হয়ে যাক না কেন তমালকে যেন বাড়ি থেকে বাইরে যেতে দেওয়া না হয়। উনি একটি বোতলে পানি পরে দিয়ে ওই রাতের মতো বিদায় নেন। পরে তিনি আবার আসবেন এটাও বলে যান। হুজুর চলে যাওয়ার পর তমাল সবাইকে গালিগালাজ করা শুরু করে, বাড়ির সবকিছু ভাঙচুর করতে শুরু করে। সবাই মিলে ওকে ধরে রাখতে পারছিল না। একসময় পানি পড়ার গায়ে ছিটিয়ে দেওয়া হয় এবং সাথে সাথে ও চিৎকার করে পড়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে। এসব দেখে তোমার আম্মু তো কান্নায় ভেঙে পড়ে। এদিকে আহমেদ আকাশ ভাই, যিনি ওনার নিজেরও খারাপ লাগছে, কারণ ওনার ছোট ভাইয়ের এই অবস্থা হবে নিজেই আসলে বুঝতে পারছেন যে কি করা উচিত। এদিকে তমাল ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, শুকিয়ে যাচ্ছিল, সারাদিন চিৎকার চেঁচামেচি করতো, দৌড়ে বাসা থেকে চলে যাওয়ার চেষ্টা করতো। তো একসময় না পেরে ওকে দড়ি দিয়ে বেঁধে রাখা পর্যন্ত হয়। এমন অবস্থায় সেই হুজুরকে আবার খবর দেওয়া হয়। তিনি ওই রাত্রে আসবেন বলে জানান সবাইকে। এশার নামাজের পর হুজুর বাসায় আসেনও। তিনি এসে সবাইকে জানান যে তমালের উপর এক ভয়ানক খারাপ জিনের দৃষ্টি পড়েছে। ওই জিনটি নাকি তমালকে মেরে ফেলতে চায়। এসব শুনে ওনারা সবাই তো অবাক। ওনারা সবাই জানতে চান যে এমনটা কেন হলো, এই ছোট্ট কিশোর বয়সী তমালের সাথে জিনের আবার শত্রুতা হলো কেন। তখন হুজুর বলেন যে হুজুর তার অনুগত 6 জন জিন দ্বারা খবর নিয়েছে এবং তারা খবর দিয়েছে এই জিনটি অনেক বদমেজাজি একটি জিন। তমাল যখন ওই দিন রাত্রে বাড়ি ফিরছিল তখন ওই জিনটি মায়া সৃষ্টি করে ওকে গাছের নিচে নিয়ে যায় ক্ষতি করার উদ্দেশ্যে। তবে ক্ষতি কেন করবে এই বিষয়টি আরো পরবর্তীতে জানা যায়। কারণ হলো পরবর্তীতে এটি তথ্য পাওয়া গিয়েছিল, ওই সময় হুজুর কিছু বলেন নাই। আর ওই দিন যদি তমালের আব্বু এবং চাচা আর 10 মিনিট দেরি করে ওখানে যেত তাহলে নাকি তমালকে আর জীবিত পাওয়া যেত না। হুজুরের এসব কথা শুনে সবাই তো ভয়ে আটকে ওঠেন। এমন অবস্থা আসলে একটা বাড়িতে হবে এটা কারো কল্পনায় আসলে ছিল না। এদিকে এইসব কথাবার্তা হচ্ছে, হঠাৎ করে তমাল চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। সবাই দৌড়ে যখন তমালের কাছে যায় তখন দেখে তমালের সামনে একটা ছায়া মনে হলো নিমিষেই সরে চলে গেল। ওই রাত্রে তমালকে কোনো মতো শান্ত করে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। এবার সমাধান কি এটা সবাই মিলে জানতে চাইলেন ওই হুজুরের কাছে। তো হুজুর জানালেন যে পরের দিন উনি তার 2 জন ছাত্রকে নিয়ে আসবেন এবং এর সমাধান করার চেষ্টা করবেন। এবং তিনি আবারও 1 বোতল পানি করে দিয়ে বিদায় নিলেন এবং বলে গেলেন যাই হোক তমাল যেন বাসার বাইরে যেতে না পারে, বাসার বাইরে গেলেই ভয়ানক সমস্যা হয়ে যাবে। আর ওকে যদি একবার ওই খেজুর গাছে নিয়ে যেতে পারে তাহলে নাকি আর ওকে বাঁচানো সম্ভব হবে না। ওই রাতে আর কারোরই ঘুম হলো না, সবাই জেগে রইল আর তমালের পাশে বসে রইল সবাই। গভীর রাত, হঠাৎ সবাই শুনতে পেলেন কারা যেন দৌড়ে ওনাদের বাড়ির দিকে আসছে। আবার ঘরের চালে হাজার হাজার পাথর ছুঁড়ে মারলে যেরকম শব্দ হয় তেমন শব্দ হচ্ছে। সবাই ভীষণ ভয় পেয়ে এক জায়গায় হয়ে গেলেন। সবার মুখেই আল্লাহর নাম আর দোয়া পড়া হচ্ছে। তো একটু পর খেয়াল করে দেখলেন সবাই যে তমাল ঘুম থেকে জেগে গিয়েছে। সবাই খেয়াল করলো তমালের চোখ লাল টকটকে হয়ে আছে, মনে হচ্ছে তার চোখে আগুন জ্বলছে। সবাই খেয়াল করলো চুপ করে তমাল বিছানায় বসে আছে আর মনে হচ্ছে রাগে সে ফেটে পড়ছে। এভাবেই সারা রাত চলে যায়। পরের দিন সকালবেলা হুজুর আসেন তার 2 জন ছাত্রকে নিয়ে এবং দেখা গেল 2 জন ছাত্রর বয়স অনেকটা একই রকম, 2 জনের হাতে কোরআন শরীফ রয়েছে। তো রাতের সব ঘটনা হুজুরকে বলা হলো। হুজুর সব ঘটনা শুনে বললেন যে ওই রাত্রে তমালকে ক্ষতি করার জন্য ওই জিন এসেছিল, কিন্তু বাড়ি বন্ধ করে রাখায় তেমন কিছু করতে পারেনি। বিকেলের দিকে তমালকে নিয়ে হুজুর এবং তার 2 ছাত্র গেল সেই বাগানের খেজুর গাছের নিচে। সবাইকে বাসায় থাকতে বলা হলো। পরেরটুকু অবশ্য হুজুরের মুখ থেকে শুনেছিলেন। হুজুর বলেছেন যে ওনারা যখন তমালকে নিয়ে বিকালের দিকে ওই খেজুর গাছের নিচে যান তখন দেখেন অনেকগুলো কাক ওই গাছে বসে আছে। তো হুজুর বিসমিল্লাহ বলে গাছের নিচে হাত দিতেই কাকগুলো চিৎকার করে কোথায় যেন মিলিয়ে গেল। উনি ওরা 2 ছাত্রকে চিৎকার করে কোরআন তেলাওয়াত করতে বললেন। তারাও কোরআন তেলাওয়াতের 10 মিনিট পরে শুরু হলো এক মহাতাণ্ডব। মনে হলো খেজুর গাছ বাতাসে ভেঙে পড়বে। এক সময় তমালকে গাছের নিচে বসিয়ে দোয়া পাঠ করতে শুরু করলেন। হঠাৎ তমাল উঠে দাঁড়ালো এবং আবার সে মাটিতে লুটিয়ে পড়ল।
এবং সকলে দেখলেন কালো একটা বিশাল ছায়া হাওয়ায় মিলিয়ে গেল এবং সব যেন তোলপাড় করে চলে গেল। তারপর আরো কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করা হলো এই গাছের নিচে। সবশেষে পরিস্থিতি স্বাভাবিক হলে তমালকে বাড়িতে ফেরত নিয়ে আসা হলো। হুজুর তমালকে নিয়ে আসতেই ওনারা সবাই বের হলেন, তমালকে সুন্দর করে গোসল করালেন হুজুরের কথা মতো। হুজুর বলেছেন যে গোসল করাতে হবে। তমালকে পরা পানি খাওয়ানো হলো। হুজুরকে ওনারা অনেক প্রশ্ন করেছেন, তবে হুজুর তেমন কোনো উত্তর দেননি। হুজুর এতটুকুই বলেছিলেন এখানে কোনো বিপদ নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। তবে হুজুর একটা পরামর্শ দিয়ে গিয়েছিলেন যে তমালকে রাতের বেলা কোথাও যেন একা যেতে না দেওয়া হয়, ওকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হুজুর বিদায় নিয়ে আসা বলে গিয়েছিলেন গ্রামের মসজিদে দান করতে, বেশি বেশি করে আমল করতে, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, এইটা বলে হুজুর চলে গিয়েছিলেন। আর সব থেকে অবাক করা বিষয় হলো এই যে হুজুর যিনি এই তদবিরটি করেছিলেন উনি নাকি এই ঘটনার পরে ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে যান এবং কোথায় গিয়েছিলেন এটা কাউকে যান নাই আর কি। এরপর আল্লাহর রহমতে তোমার অনেকটাই স্বাভাবিক হয়ে ওঠে, ওকে আর এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করা হয়নি। হুজুর বলে যাওয়া কথা মতো তমাল আমল করা শেখে এবং আস্তে আস্তে এই আমলে নিজেকে অভ্যস্ত করে ফেলে। আলহামদুলিল্লাহ এখন সবকিছু ঠিক হয়ে গেছে। আর একটি বিষয় সেটা হলো যে রহিম মিয়ার বাগান, ওখানে যে সমস্যা ছিল রহিম মিয়া জানতেন। এই কারণেই মূলত বেশি রাতের বেলা তাদেরকে খেলতে মানা করেছিলেন। যারা খেলতো ওরা ছোট মানুষ, এগুলো বললে ভয় পেতে পারে, এই জন্য উনি মুরব্বী হিসাবে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা না করলেও ওরা যেন রাতের বেলা ওখানে বেশিক্ষণ না থাকে এই চেষ্টা কিন্তু উনি অব্যাহত রেখেছিলেন। কিন্তু উনি শ্বশুরবাড়ি যাওয়ার কারণে এই যে গ্যাপটা হয়ে যায়, এই গ্যাপেই সমস্যাটা হয়ে গিয়েছিল। তো হুজুর আসলে ওখান থেকে ওই জিনকে তাড়িয়েছিলেন কিনা এই বিষয়ে উনি কিছু বলেন নাই, উল্টো উনি নিজেই এই সমস্যার সমাধান করে দিয়ে ওই গ্রাম থেকে চলে গিয়েছিলেন, আর কখনো ফেরত আসেননি। এটি ছিল ঘটনা। এর আগে এমন একটি ঘটনা প্রিয় লিসেনার্স আমরা বলেছিলাম যে এই ধরনের সমস্যা যখন কোনো হুজুররা সলভ করেন অনেক সময় এটার কাফারা হিসাবে তাদেরকে ওই এলাকা ছেড়ে চলে যেতে হয়, তা না হলে তাদেরও বড় ধরনের ক্ষতি হয়। হতে পারে এই কারণেই হুজুর চলে গিয়েছিলেন ওই এলাকা ছেড়ে। এভাবেই কোনো কোনো মানুষের ত্যাগের বিনিময়ে আমরা সুস্থ থাকি। যদি এই ধরনের মানুষের ত্যাগ না থাকতো তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতাম না। ডাক্তাররা যদি দিন রাত পরিশ্রম করে ডিউটি না করতেন, রুগী না দেখতেন, তাহলে কি আমরা অসুস্থ হয়ে হসপিটালে যদি গভীর রাত্রে যাই তখন কি আমরা সার্ভিসটা পেতাম? নিশ্চয়ই পেতাম না। আমাদের পুলিশ সদস্য ভাইয়েরা সারা রাত জেগে থাকেন। একটি রাত যদি বাংলাদেশের সকল পুলিশরা ঘুমান, ওই রাত্রে আমরা সাধারণ জনগণ ঘুমাতে পারবো? আমরা সারা রাত জেগে থাকতে হবে আমাদেরকে, কেননা পুলিশরা ঘুমিয়ে গেছে, আমাদেরকে জাগতে হবে। তা না হলে আমাদের সকল কিছু চুরি হয়ে যেতে পারে, বড় ধরনের অঘটন ঘটতে পারে। এই জন্য পুলিশরা জেগে থাকেন বলেই আমরা ঘুমাতে পারি। একই রকম ভাবে আমাদের বিজিবি সদস্য যারা রয়েছেন তারা সীমান্তে পাহারা দিচ্ছেন বলেই আমাদের সীমান্ত নিরাপদ রয়েছে। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশ মাতৃকা রক্ষার জন্য তারা সর্বদা নিজে নিয়োজিত রেখেছেন বলেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রয়েছে। এভাবেই প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে আমরা দায়িত্ব পালন করছি বলেই দেশটি এখনো সুন্দরভাবে চলছে। যদি গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে থাকা লোকেরা যদি তাদের দায়িত্ব পালন না করতেন তাহলে আমাদের কি অবস্থা হতো। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ছোট একটি ঘটনা। যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে উনি সৌদি আরবের মক্কা শহরে রয়েছেন। ওনার নাম আকিব খন্দকার। ওনার বাড়ি মজলিশপুর ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। ঘটনাটি অনেক আগের, এটি 1998 সালের দিকে হবে বলে উনি উল্লেখ করেছেন। আর ঘটনাটি ওনার আম্মুর সাথে ঘটে। মূলত ওনার নানির সাথে ঘটে যাওয়া ধারাবাহিক ঘটনার একটি অংশ মাত্র যেটি ওনার আম্মুর সাথে ঘটেছিল। ওনার নানির প্রথম একটি ছেলে সন্তান হয়, আর এই ছেলে সন্তান হওয়ার 1 বছরেরও কিছু সময় পর আরেকটি কন্যা সন্তান জন্ম নেয়।
এই কন্যা সন্তানটি অল্প কয়েকদিনের মধ্যেই মারা যায়। কোনো ধরনের কারণ ছাড়াই হঠাৎ করে ওই কন্যা সন্তানটির মৃত্যু হয়। ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও বেশ কিছু অস্বাভাবিক ঘটনা পরবর্তীতে ঘটে। সেটি হলো, এর পরবর্তীতে তিনটি কন্যা সন্তান এই আকিব খন্দকারের নানির ঘরে জন্ম নেয়। কিন্তু এই 3টি কন্যা সন্তান কিন্তু জন্মের কয়েকদিনের মধ্যেই মারা যায়। তখন সকলের টনক নড়ে, কি ব্যাপার, ঘটনা কি? এভাবে কন্যা সন্তানগুলো মারা যাচ্ছে কেন? তখন ওই পরিবারের যারা মুরব্বীরা ছিলেন, আকিব খন্দকারের নানা, তার নানার আম্মু মানে তার নানির শাশুড়ি, তারা বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখেন। একজন ভালো ইমামকে ডেকে নিয়ে আসেন, তার কাছ থেকে পরামর্শ নেন। ইমাম সাহেব সবকিছু শোনার পর এই আকিব খন্দকারের নানির কাছে জিজ্ঞেস করেন যে, আচ্ছা, আপনার সাথে এমন কি কোনো ঘটনা ঘটেছিল যেটা অস্বাভাবিক, যেটি আপনি কাউকে বলেননি? কারণ যদি অস্বাভাবিক ঘটনা আপনি বলতেন, আপনার পরিবারের সদস্যরা তো আমাকে বলতো। তখন এই আকিব খন্দকারের নানি একটি বিষয় বলেন। উনি বলেন যে ওনার ছেলে সন্তান জন্ম নেওয়ার বেশ কিছুদিন পর উনি পুকুর ঘাটে গিয়েছিলেন গোসল করতে। উনি গোসল যখন করা শুরু করেছেন, হঠাৎ করে দেখেন পুকুরের মাঝখানে বুদবুদ উঠছে। তো বিষয়টা উনি স্বাভাবিকভাবে নেন, কারণ পুকুরে এরকম হয়। কিন্তু অল্প কিছু সময়ের মধ্যেই দেখা যায় এই বুদবুদটা অতিমাত্রায় শুরু হয়েছে, এবং এটা দেখে উনি ভয় পান যে এত বেশি বুদবুদ কেন উঠছে। হঠাৎ করে নাকি পানির নিচ থেকে বড় আকৃতির একটা পাতিল ভেসে ওঠে, এবং ওই পাতিলের ভেতর থেকে এই আকিব খন্দকারের নানির দিকে উদ্দেশ্য করে কিছু কথা ভেসে আসে, এবং এই কথাগুলো উনি ওইভাবে বুঝতে পারেননি। একটা পর্যায়ে ওই পাতিলটা আস্তে আস্তে ওনার কাছে চলে আসতে থাকে। তখন উনি ভয়ে পুকুর থেকে উঠে দৌড়ে বাড়িতে চলে আসেন, কিন্তু এই বিষয়টি উনি কাউকে বলেননি, কারণ উনি জানতেন এই ধরনের ঘটনা বললে নাকি ক্ষতি হয়, এই কারণে উনি বলেন নাই। এরপর থেকে উনি স্বপ্নে দেখতেন যে ওই পাতিলের ভেতর থেকে একটা আওয়াজ আসছে, এবং এই আকিব খন্দকারের নানিকে বলছে যে তোকে আমি অনেক সম্পত্তি দিব, এই সবগুলো তোর দিব, এর ভিতরে যা আছে তুই এটা নিয়ে নে। কিন্তু এই আকিব খন্দকারের নানি এই বিষয়টাতে সম্মতি দিতেন না, ওই স্বপ্নের মধ্যেই। একটা পর্যায়ে এই পাতিলের সাথে থাকা ভয়ানক এক পিশাচ জিন, এই জিনটি আকিব খন্দকারের নানির পিছু নেয়। এর উদ্দেশ্য ভালো ছিল না, আর বারবার তাকে এই বিষয়টিতে রাজি করানোর জন্য যখন চেষ্টা করছিল, আকিব খন্দকারের নানি যখন বিষয়টিতে রাজি হচ্ছিলেন না, তখনই মূলত এই দুষ্টু জিনটি ক্ষিপ্ত হয় এবং তার গর্ভে পরবর্তীতে জন্ম নেয়া প্রত্যেকটি সন্তানকে 1 থেকে 3 দিনের মধ্যেই হত্যা করে। প্রথম দিকে ওই বাড়ির মানুষজন সেটা বুঝতো না। হুজুর এই বিষয়টি বিস্তারিতভাবে সকলকে বলেন যে এই ঘটনা যখন এটা শুনলেন, এবং হুজুর এটাও বলেন যে ওই পাতিলের সাথে থাকা ওই দুষ্ট জিনটি মূলত এই কাজ করছে। উনি যদি শুরুতে এই বিষয়টি বলতেন তাহলে এই সমস্যাটা অনেকাংশে কমানো যেত, কিন্তু যেহেতু বলেননি ভয়ে, এই জন্য এতগুলো প্রাণ চলে গিয়েছে। এখন হুজুর যে কাজটি করেন সেটি হলো উনি ওই বাড়িটা বন্ধ দিয়ে যান। এরপর সবকিছু স্বাভাবিকভাবেই চলে। এর বছর খানেকের মাথায় আরো একটি কন্যা সন্তান জন্ম নেয়। এই কন্যা সন্তান হচ্ছে এই আকিব খন্দকারের আম্মা। কিন্তু তার জন্মের বেশ কয়েকদিন পর থেকেই অসুস্থতা শুরু হয়ে যায় এই আকিব খন্দকারের আম্মার। তখন তো মাত্র বয়স কয়েকদিন, আর এমন অসুস্থতা ঠিক আগের কন্যা সন্তানদেরকেও দেখা গিয়েছিল তাদের মৃত্যুর আগে। এই অবস্থা দেখে বাড়ির সকলে ভয় পেয়ে যায়। তখন দ্রুত সেই হুজুরকে ডেকে আনা হয়। তখন হুজুর বলেন, এখন আমার কিছু করার নেই, কারণ হলো আমি যে বন্ধনীটি দিয়েছিলাম এই বন্ধনীটি কেটে গিয়েছে, এখন আর করার কিছু নাই, আল্লাহ ভরসা।
আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন, আমার আর কোনো কিছু করার নেই। পরিবারের সদস্যরা আল্লাহ তাআলার কাছে খুব দোয়া করতে থাকেন, কান্নাকাটি করতে থাকেন। এর মধ্যে মানে 1 থেকে 2 দিনের মধ্যে হঠাৎ করে দুপুরবেলা একজন ফকির আসে, তার সাথে একটা বাচ্চা ছেলে আসে, এবং এই ফকির এসে বলে যে আমার নাতির খুব ক্ষুধা লেগেছে, তোমাদের কাছে খাবার আছে, ওকে একটু খাবার দাও। ওই সময় এই আকিব খন্দকারের নানির শাশুড়ি উনি ঘরে ছিলেন, ঘরে যা ছিল তা এনে দিলেন। তখন ওই ওই ভদ্রমহিলা উনি বললেন যে আচ্ছা, আপনার কাছে কি কোনো ভালো আলেমের সন্ধান আছে? তখন ওই ভিক্ষুক বললেন যে মুহতারেমা, আপনি এই আলেমের সন্ধান কেন চাচ্ছেন আমার মতো একজন ভিক্ষুকের কাছে, আমি কি জানতে পারি? তখন এই আকিব খন্দকারের নানির শাশুড়ি সবিস্তরে সবকিছু খুলে বলেন। এরপর ওই ভিক্ষুক বলেন যে আমার মনে হয় আপনাদের এই সমস্যার সমাধান আমার এই ছোট্ট নাতিটি করতে পারবে, কিন্তু ও তো বোবা, ও কথা বলতে পারে না, তো আমি ওকে বুঝিয়ে দিচ্ছি। তখন ওই ভিক্ষুক তার নাতিকে ইশারা করে কিছু বুঝিয়ে দেন। ওই নাতিও তার নানাকে বলেন, মানে ইশারা করে বলেন যে কিছু একটা দিতে। তখন ওই ভিক্ষুক ওই পরিবারের সদস্যদেরকে বলেন যে আপনারা আমার নাতিকে একটা ডিম দেন। তখন একটি কাঁচা ডিম এনে ওই বাচ্চা ছেলেটার হাতে দেওয়া হয়। বাচ্চা ছেলেটি হাতে নিয়ে ওই বাড়িটা 7 বার চক্কর দেয়। চক্কর দেওয়ার পর একটি জায়গায় মাটি গর্ত করে ওই ডিমটা পুঁতে দেয়, এবং এরপরে ইশারা করে তার নানাকে জানায় যে কাজ হয়ে গেছে, মানে বিপদ কেটে গেছে। তখন তার নানাও আলহামদুলিল্লাহ বলে বলেন যে আপনাদের আর কোনো ভয় নেই, আল্লাহর রহমতে কাজ হয়ে গেছে, আপনারা এখন বিপদ মুক্ত, আর কোনো সমস্যা নেই। তো এরপর ওই পরিবার থেকে তাদেরকে আরো ভালো ভালো খাবার খাইয়ে বিদায় দেওয়া হয়। ওনারা কিন্তু স্বাভাবিক মানুষই ছিলেন, ওনারা যে কোনো প্যারানর্মাল কোনো এন্টিটি ছিল বিষয়টা এরকম নয়। ওনারা এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবেই ভিক্ষা করতেন, অনেকেই তাদেরকে দেখেছেন বা চিনতেন আর কি। তো অনেক আগের কথা তো। তবে ওনারা চলে যাওয়ার আগে বেশ কিছু কথা বলে গিয়েছিলেন, বিশেষ করে ভিক্ষুক, এবং কিছু পরামর্শ দিয়ে গিয়েছিলেন। প্রথম একটা কথা, সেটা হলো ওই ভিক্ষুক বলে গিয়েছিলেন যে এই আকিব খন্দকারের আম্মু বাঁচবে আল্লাহর ইচ্ছায়, তবে তাকে একটি অঙ্গ হারাতে হবে। ঠিকই, ওনার আম্মুর নাকের উপরের হাড়টা ভাঙা, আর বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। যেমন ওনার আম্মু কারো মাথার চুল বাঁচতে পারবে না, নিজের ঘর থেকে কাউকে হলুদ বা রসুন দিতে পারবে না, ইত্যাদি ইত্যাদি এমন কিছু নিয়ম কানুন উনি যতদিন বাঁচবেন ততদিন এই কাজটি করে যেতে হবে। আর ওই দুষ্ট জিনটি নাকি একটা পানির দেও, যদিও ইমাম সাহেব বলেছিলেন এক ধরনের কথা, ওনার কথাও ঠিক আছে, তবে ওই যিনি ভিক্ষুক উনিও যে বিষয়টি বলেছিলেন সেটা হলো একটা পানির দেও। তার কথায় রাজি না হয়েও ভালো কাজ করেছে, রাজি হলেও আরো বিপদে পড়তে হতো, আরো ভয়ানক বিপদে পড়তে হতো, সেক্ষেত্রে পুরো পরিবারের প্রাণ সংশয় হতো। এটি ছিল ঘটনাটি ছোট প্রিয় লিসেনার্স, কিন্তু এই ঘটনার মধ্যে একটি বিষয় কিন্তু শিক্ষণীয় আছে। সেটি হলো কেউ যদি কায়মন বাক্যে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, আল্লাহ কোনো না কোনো ভাবে মানুষ দিয়েই হোক, জিন দিয়ে হোক, ফেরেশতা দিয়ে হোক বা গায়েবী ভাবে হোক মানুষকে সাহায্য করেনি। যখন ওই হুজুর বললেন যে আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী এখন নাই, আল্লাহর কাছে দোয়া করেন, সবাই মিলে দোয়া করেছিল। কোথা থেকে ওই ভিক্ষুক এসেছিলেন তার এক নাতিকে নিয়ে, সেই নাতিও বোবা। আল্লাহ তাআলা সেই নাতির মধ্যে কিছু অলৌকিক গুণাবলী দিয়েছিলেন। এরকম পৃথিবীতে অনেকেই জন্ম নেয়, আল্লাহ তাআলা তাদেরকে কিছু গুণাবলী দান করেন। ওই বাড়িতে চলে এসেছিল, তাদের ওসিলায় আল্লাহ তাআলা এই অসুবিধা থেকে মুক্ত করেছিলেন। কিন্তু আকিব খন্দকারের আম্মুর নাকের একটি হাড় ভাঙা, এটি কিন্তু বলে গিয়েছেন যে একটি অঙ্গের ক্ষতি হবে। তো ধন্যবাদ আকিব খন্দকার ভাই, আপনি সৌদি আরবের মক্কা থেকে আপনাদের এত কাজের ব্যস্ততার মধ্যেও আমাদের এই প্রবাসী ভাইরা যে আমাদের এই ঘটনা পাঠাচ্ছেন, কি বলবো, আমি আসলে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই। আপনাদের প্রতি আসলে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং আপনাদের পরিবারের পক্ষ থেকে জানাই সালাম ও শুভেচ্ছা, ভালোবাসা। আরো অনেকেই আমাদেরকে ঘটনা পাঠান প্রবাসী ভাইরা। আসলে আমি নিজে যখন সৌদি আরবে গিয়েছি, সেখানে গিয়ে দেখে এসেছি যে ওনারা কত কষ্ট করে চলেন।
আসলে আমরা দেশে থেকে ওনাদের এই কষ্টগুলো ওইভাবে বুঝতে পারি না। ওনাদের জন্য আমরা সবসময় দোয়া করবো আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 92 নম্বর এপিসোডের চতুর্থ ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম এনামুল হক। ওনার বাড়ি কুমিল্লার হোমনার ভাসানিয়া নামক স্থানে। উনি বর্তমানে কাতারের দোহায় অবস্থান করছেন। আর ঘটনাটি ঘটেছিল ওনার আপন চাচার সাথে, যার নাম হচ্ছে আলম হোসেন। ঘটনার সময়কাল 2004 সাল। আর এই আলম হোসেনের বর্তমান বয়স 48 বছরেরও বেশি। আর ঘটনা যখন ঘটে তখন এই এনামুল হকের বয়স ছিল 8 থেকে 10 বছর। 2004 সালে বাংলাদেশে খুব বড় একটি বন্যা হয়েছিল। আর সেই বন্যায় বাংলাদেশের অনেক এলাকায় প্লাবিত হয়েছিল। ওনাদের গ্রামও বন্যায় প্লাবিত হয়ে যায়। ওই সময় এত পানি হয়েছিল যে ওনাদের বাড়ি উঁচু হলে ওনাদের বাড়ির একদম মেঝের কাছে পানি এসে যায়। গ্রামে যেটা হয় সেটা হলো ওয়াশরুমটা ঘর থেকে একটু দূরে হয়, ওনাদেরও সেটাই ছিল। আর ওয়াশরুমটা যেখানে ছিল ওইখানে কিন্তু পানি চলে আসে, যার ফলে ওয়াশরুমটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এখন কথা হলো যে ওয়াশরুমটা যেহেতু পানির ভেতরে চলে গিয়েছে আর পানি পরিপূর্ণভাবে নেমে না যাওয়া পর্যন্ত সেটা আর ব্যবহারের উপযোগী থাকছে না, তাহলে এখন করণীয় কি? এটা তো একটা জরুরি জিনিস, তাই না? এই জন্য পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন যে এখানে কাছে একটা হিজল গাছ রয়েছে, এই হিজল গাছের সাথে খুঁটি বেঁধে একটা সাময়িক ওয়াশরুম তারা তৈরি করবে, বা টেম্পোরারি একটা ওয়াশরুম তারা তৈরি করবে। ওয়াশরুমটা আবার যেই জায়গাটা তৈরি করা হয় ওই জায়গাতে বেশ গভীরতা ছিল, কারণ ওখানে গভীরতার সৃষ্টির কারণও ছিল বাড়িতে যদি কোথাও মাটি লাগতো বা মাটির প্রয়োজন হতো ওখান থেকে মাটি নিয়ে আসতো, যার ফলে এইভাবে আস্তে আস্তে মাটি আনতে আনতে ওখানে গর্তের সৃষ্টি হয়ে যায়। তো এভাবে চলতে চলতে ওখানে বেশ গভীরতা হয়ে গেছে। আর ওখানে অনেকে বাড়ির ময়লা আবর্জনাও ফেলে। এই এনামুল হকের যিনি চাচা, তো ওনার একটা অভ্যাস ছিল প্রতিদিন রাত 12টা কি 1টার দিকে ওয়াশরুমে যাওয়া। এটা যদি প্রয়োজন হতো যেতেন, প্রয়োজন না হলেও এটা উনি একটা অভ্যাসে পরিণত করে নিয়েছিলেন যে ঠিক রাত্রের এই সময়টাতে উনি ওয়াশরুমে যাবেন, তারপর উনি ঘুমাবেন। তো এভাবেই চলছিল। যেই রাত্রে ঘটনাটি ঘটে ওইটার সাল বলতে 2004 সাল ঠিক আছে, কিন্তু কি বারে তারিখ এটা আসলে ওনাদের মনে নাই। তবে সারাদিন সকাল থেকে টিপটিপ বৃষ্টি হচ্ছিল, আর সারাদিন বিদ্যুৎও ছিল না। যার বিদ্যুৎ ছিল সন্ধ্যার পর থেকে একদমই নাই। তো তিনি ওই দিন বরাবরের মতোই ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন। তো ওনাদের উঠোনেই চাপকল রয়েছে, ওইখানে অবশ্য পানি আসেনি তখনও। চাপকলের চারদিকে পানি থাকলেও চাপকলের মূল যে জায়গা ওখানে তখনও পানি আসেনি। তো ওখান থেকে পানি নিয়ে উনি ওয়াশরুমের দিকে যাচ্ছেন। তো ওই ওয়াশরুমটা যেটা তৈরি করা হয়েছিল সেটা ওনাদের বাড়ির একদম শেষ দিকে। আর ওইদিকে যখন উনি যাচ্ছিলেন হঠাৎ করে উনি একটি কালো বিড়াল দেখতে পান। অন্ধকারে ওই বিড়ালটি ওনার দিকে তাকিয়ে আছে, চোখগুলো জল করছে। উনি তখন থেমে যান। তখন তার হাতে থাকা যে টর্চ লাইটটা ছিল এই টর্চ লাইটটা বিড়ালের দিকে মেরেছেন। অদ্ভুত ব্যাপার, মাত্র যেখানে স্পষ্ট উনি বিড়াল দেখেছিলেন টর্চ লাইট মারার পরে উনি সামনে আর কোনো বিড়াল দেখতে পাচ্ছেন না। মনের ভুল ভেবে উনি সামনে হাঁটতে থাকেন। একটু হাঁটার পর আবারও ওই বিড়ালটাকে উনি দেখতে পান। বিড়ালটা ওনার সামনে এমন ভাবে দাঁড়িয়ে আছে যে মনে হচ্ছে ওনাকে সামনে যেতে দেবে না, বারবার পথ আটকাচ্ছে। এইবার তিনি রেগে গিয়ে সজোরে বিড়ালটাকে মারেন এক লাথি। লাথি খেয়ে কিছুটা দূর ছিটকে পড়ে যায়, আর বিড়ালটা তার মতো করে কান্না করতে করতে ওখান থেকে চলে যায়।
এরপর আর কিছু হয় না, উনি ওয়াশরুমে যান, ফ্রেশ হয়ে চলে আসেন, ঘুমিয়ে পড়েন। এরপরে 1-2 দিন খুব স্বাভাবিকভাবেই চলে যায়। 3 দিনের দিন উনি আবারও ওনার অভ্যাসগত যে ব্যাপার, ওই 12টা-1টার দিকে ঘর থেকে বের হয়েছেন। ওই রাতটা ছিল মেঘলা আকাশ, অন্ধকার ছিল, আবার একদম যে ঘুটঘুটে অন্ধকার ছিল বিষয়টা এরকম নয়। আর ওই রাত্রেও বৃষ্টি ছিল না, যেহেতু চারদিকে বন্যার পানি রয়েছে, এই কারণেও বিদ্যুৎ সংযোগটা খুব কমই দেওয়া হতো দিনের ভিতরে আর কি। আর যতটুকু অন্ধকারে দেখা যাচ্ছিল তার থেকেও বেশি দেখা যাচ্ছিল মাঝে মাঝে বিজলি চমকাচ্ছিল। তো উনি কল থেকে পানি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, হঠাৎ করে উনি দেখতে পান অনেকগুলো বিড়াল ওনার পথের সামনে পথ আটকে দাঁড়িয়ে আছে। তো উনি তো আসলে সাধারণ বিড়াল ভেবেই ওগুলোকে তাড়ানোর চেষ্টা করেন, কিন্তু ওগুলো কোনোভাবেই সামনে থেকে যাচ্ছিল না। আর বিড়ালগুলো ফস 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 আওয়াজ করছিল, প্রত্যেকটা বিড়ালই এরকম আওয়াজ করছিল। উনি কি করেছেন, রেগে গিয়ে পাশ থেকে একটা লাঠি নিয়ে ওগুলোকে তাড়া করতে থাকেন। যতটুকু অন্ধকারে আলো ছিল, মানে হালকা আলো আর কি, ওই আলোতে ওই লাঠি দেখতে পেয়েছিলেন। গাছের ডাল টাল তো উঠোনে বা আশেপাশে পড়েই থাকে আর কি। তো উনি ওই লাঠি নিয়ে ওদেরকে যখন তাড়া করতে থাকেন, ওগুলো রাস্তা থেকে সরে যায় আর কিছুটা দূরে গিয়ে কোথায় যেন মিলিয়ে যায়। আর আসলে এত অন্ধকার ছিল যে ওগুলো কোথায় গেছে ওগুলো দেখার মতো যথেষ্ট আলো ছিল না। আর ওই রাত্রে আবার উনি মনের ভুলে ওনার হাতের টর্চ লাইটটা আনতেও ভুলেও যায়। এখন এই যে বিড়ালগুলো যে অন্য কিছু হতে পারে, প্যারানরমাল কিছু হতে পারে, এইগুলো কিন্তু ওনার মাথায় আসে নাই। যাই হোক, উনি ওয়াশরুমে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে ওনার মাথার উপর অসংখ্য মৌমাছির মতো কিছু বা ভীমরুলের মতো কিছু ভন 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 করে ঘুরছে, আর সে শব্দ হচ্ছে। উনি মাথার উপরের দিকে তাকান, অন্ধকারে যতটুকু বুঝতে পারেন বেশ অস্বাভাবিক বড় আকৃতির কোন মৌমাছি বা ভীমরুল, অনেক অসংখ্য, মানে অনেকগুলা মাথার উপর ঘুরছে আর ওগুলোরই শব্দ হচ্ছে। তো উনি তো জানেন যে এই ভীমরুল বা মৌমাছি যদি একযোগে কারো উপর আক্রমণ করে এবং একাধিক কামড় যদি বসিয়ে দেয় বা হুল ফুটিয়ে দেয়, তাহলে কিন্তু মানুষ মারাও যেতে পারে। আর উনি এই ভয়ে কোন দিকে যাবেন, কি করবেন, উনি আশেপাশে ছোটাছুটি শুরু করেছেন। উনি যে ঘরের ভিতরে যাবেন, অন্ধকারে আসলে উনি পথ খুঁজে পাচ্ছেন না। কারণ হলো ওনার মাথা ঠিক মতো কাজ করছে না। স্বাভাবিক চিন্তা থেকে যে উনি পেছন দিকে ঘুরে বাসার দিকে দৌড় দিবেন, এইটা ওনার মাথায় কাজ করছে না। অথচ কিন্তু উনি যদি ঘরে ঢোকার চেষ্টা করতেন 10 সেকেন্ডের পথ মাত্র, বা 15 সেকেন্ড এরকম আর কি। তো উনি এলোমেলো ছুটছিলেন, আর ওনার বাসার কাছেই তো পানি উঠে গেছে, বন্যার পানি। তো উনি কি করেছেন, ওই ভুল করে ওই দিকটাতে চলে গেছেন, আর উনি ওই পানিতে পড়েছেন। আর উনি ধপাস করে পানিতে পড়েছেন, এই পানিতে পড়ার শব্দ শুনে বাড়ির সবাই কিন্তু ঘর থেকে বের হয়ে আসে। কারণ তখন অনেকে ঘুমান নাই, সবাই টর্চ লাইট নিয়ে আসেন। তখন ওই পানিতে যে হাবুডুবু খাওয়ার শব্দ, ওই দিকে সবাই চলে এসেছেন। তখন সবাই দেখেন যে মনে হচ্ছে যে এই ব্যক্তিটাকে পানিতে চুবানো হচ্ছে, কিন্তু কে চুবাচ্ছে তারা বুঝতে পারছে না। অথচ উনি কিন্তু খুব ভালো করেই সাঁতার জানেন এবং সাঁতারে বেশ দক্ষ উনি, অথচ উনি সাঁতার কাটতে পারছেন না। এই বিষয়টা কিরকম? দ্রুত পরিবারের অন্য সদস্যরা পানিতে নেমে ওনাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন। তো বাড়িতে আনার পর উনি অজ্ঞান হয়ে যান। তো সবাই মিলে চেষ্টা করে ওনার পেট থেকে পানি বের করার, অনেক পানি খেয়ে ফেলেছিলেন তখন। তো ওনার জ্ঞান ফেরত আসে বেশ অনেকক্ষণ পর, আর তারপর থেকে ওনার প্রচন্ড জ্বর। ওই রাতটা কোনো মতে পার হয়। যখন সকাল হয় সবাই দেখে যে ওনার শরীর তখনও অনেক গরম, মানে জ্বর আছে এবং উল্টাপাল্টা উনি বলে যাচ্ছেন। ওনাকে বাজার থেকে ওষুধ এনে খাওয়ানো হয়, জ্বর কোনোভাবেই কমছিল না। তখন পরিবারের কেউ কেউ সন্দেহ পোষণ করেন যে এটা সাধারণ কোনো জ্বর নয়। তখন ওই এলাকার নাম করা একজন কবিরাজকে খবর দেওয়া হয়, উনি আসেন। কবিরাজ ওনাকে দেখেই বলে দেন যে এটা তো সাধারণ জ্বর নয়, খারাপ কোনো জিনের আসরের কারণে এমন জ্বরটা আসে। তখন ওই কবিরাজ ওনাকে জিজ্ঞেস করেন, বলো তো বাবা কি হয়েছিল রাতের বেলা, আমার কাছে তো বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না।
তখন ওই চাচা উনি যে বিষয়টা বলেন শুনে তো পরিবারের সবাই ভয় পেয়ে যান। উনি বলেন যে মাথার উপর মৌমাছি বা ভীমরুলের মতো কিছু দেখার পর উনি যখন পানিতে পড়ে যান তখন হঠাৎ করে কয়েকটা অবয়ব ওই পানির মধ্যে থেকে হুশ করে ভেসে ওঠে এবং তাকে চুবাতে থাকে। ওদের চেহারা বোঝা যাচ্ছিল না, তবে এতটুকু বোঝা যাচ্ছিল এগুলো ভয়ানক আকৃতির কোনো কিছু। এর মধ্যে একটা সে আবার বলে ওঠে, তুই আমাকে লাথি মেরেছিস, কত বড় সাহস তোর, আর তুই আমাদের চলার পথে সবসময় এসে শুধু বাধা সৃষ্টি করিস। তোকে এর আগেও বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু তুই শুনিস নাই, উল্টো তুই আমাদেরকে আঘাত করেছিস, এইবার তোকে তো ছাড়বো না। তখন ওই অবয়বগুলো ওনাকে পানির মধ্যে সমানে চুবাচ্ছিল, আর এই কারণেই উনি সাঁতার জানা সত্ত্বেও ওদের সাথে শক্তিতে পেরে উঠছিলেন না। কবিরাজ ওনাকে ঝাড়ফুঁক করে দিয়ে যান, তেল পরা দিয়ে যান যাতে তেল মালিশ করা যায়। কবিরাজের সাথেও কিছু কিছু জিন ছিল। পরবর্তীতে উনি ওনার জিনদের মাধ্যম দিয়ে কিছু তথ্য জানতে পারেন। সেটা হলো নতুন করে যে ওয়াশরুমটা করা হয়েছে, এই ওয়াশরুমটা মূলত এই ওয়াশরুমের দিকে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটাকে বলা হয় হচ্ছে দাইর। দাইর বলে সেটাকে, জিনেদের চলাচলের যে রাস্তা এটাকেই বলা হয় হচ্ছে দাইর। আর জিনেরা কি করে ওই দিক দিয়ে চলাচল করে, ওখান দিয়ে 3-4 মিনিট যদি মানুষ পায়ে হাঁটে, সামনে একটা নদী রয়েছে, ওরা ওই নদীর দিকে চলে যায় প্রতিদিন রাতের বেলা, এই রাত 12টার পর থেকে। যেহেতু এতদিন ওইদিকে কেউ হাঁটতো না রাতের বেলা, কারণ ওয়াশরুমটা ছিল অন্য পাশে, পানিতে ডুবে যাওয়ার কারণে অন্য সাইডে ওয়াশরুম করা হয়েছিল। তো পরিবারের সদস্যরা যখন ওয়াশরুম ব্যবহার করতেন, তারা তো আর রাত 12টা-1টার সময় নিয়ম করে ওই সময়ই ব্যবহার করতেন না, আর এটা তো ওনার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। আর যখন বের হতেন তখন ওদের চলাচলে অসুবিধা হতো। এই কারণেই প্রথম দিকে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, উল্টো উনি এটা বুঝতে না পেরে ওই বিড়ালকে আঘাত করেছিলেন, মানে বিড়াল রূপী ওই জিনকে, যার কারণে ওরা ক্ষিপ্ত হয়ে তাকে আক্রমণ করতে এসেছিল। আর আরেকটু দেরি হলেই ওনাকে কিন্তু একদম মেরেই ফেলতো, এটাও কবিরাজ পরবর্তীতে জানান। তো যাই হোক, ওই ওয়াশরুমটা পরবর্তীতে খুলে অন্য পাশে নিয়ে নেওয়া হয়, যতদিন পানি নেমে যায়নি আর কি। ওই রাস্তাটা আর কেউ ব্যবহার করেন নাই, আর ওই চাচাও আস্তে আস্তে সুস্থ হয়ে যান। প্রিয় লিসেনার্স, জিনেদের চলাচলের যে পথ, এই পথটা কিন্তু আমরা স্বাভাবিক যারা মানুষ আছি তাদের কিন্তু জানার কথা নয়, বুঝার কথাও নয়। তবে যদি কখনো বুঝে যায় যে এরকম একটা ব্যাপার রয়েছে, তাহলে এই বিষয়টা আমাদের ভালো কোনো হুজুরের সাথে আমরা পরামর্শ করতে পারি। ওনার পরামর্শ নিয়ে এই বিষয়টা কিভাবে সমাধান করা যায়, এই বিষয়টা রেখে দেওয়া উচিত নয়। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো আমি যখন সুনামগঞ্জ ছিলাম, সুনামগঞ্জ আমি প্রায় 2.5 বছর সেখানে অবস্থান করি আমার চাকরির কারণে। তো আমি একটা ব্যাপার খেয়াল করতাম, আমার যেই রুমটা ছিল, যেই রুমটাতে আমি থাকতাম, ডরমিটরি রুম, তো ওই রুমের জানালা বা থাই গ্লাস যদি আমি খুলে দিতাম, যে বারান্দা, ওখান থেকে মেঘালয় পাহাড় দেখা যেত। তো আমি সকালবেলা হোক বিকেলে হোক মাঝে মাঝে আমার রুমের বারান্দায় বসে চা খেতাম, মেঘালয়ের পাহাড়গুলো দেখতাম, খুব ভালো লাগতো। একদিন আমি হঠাৎ করে খেয়াল করি এক অদ্ভুত ব্যাপার, সেটা হলো যে আমার রুমের সামনে একটি গাছ রয়েছে, ওই গাছটা জীবিত গাছ, মানে মৃত গাছ না, আশেপাশে আরো অনেক গাছ রয়েছে, সেগুলোতে পাতা রয়েছে, কিন্তু ওই গাছটিতে কোনো পাতা নেই। এটা আমার কাছে একদম স্বাভাবিকভাবে মনে হয়, কারণ অনেক সময় অনেক গাছের অনেক অসুখের কারণে পাতা ঝরে পড়ে যায়। কিন্তু আমি 2.5 বছরে ওই গাছে কোনো পাতা দেখি নাই। পরে আমি আরেকটা ভয়ানক ব্যাপার খেয়াল করি, সেটা হলো, এটা যদি আমি পরবর্তীতে খেয়াল করেছিলাম, ওই গাছ বরাবর বেশ দূরে আরেকটা গাছ রয়েছে, ওই গাছেরও একই অবস্থা, সেখানে কোনো পাতা নাই, অথচ সেটা বড় একটা কড়ই গাছ, কিন্তু কোনো পাতা নেই। আর ওই কড়ই গাছের নিচে একটা বাড়ি রয়েছে, ওই বাড়িতে কোনো মানুষজন থাকে না। একজন প্রবাসী ভদ্রলোক অনেক টাকা খরচ করে ডুপ্লেক্স সিস্টেম একটা বাড়ি তৈরি করেছিলেন, অথচ সেই বাড়িতে লোকজন থাকে না। বিষয়টা আমার কাছে খুব অদ্ভুত লাগে যে একই সিরিয়ালে, মানে আপনি যদি স্কেল দিয়ে মাপ করেন একদম সমান্তরাল ভাবে এই 3টি স্থাপনা, বিশেষ করে একটা গাছ, পরে আরেকটা গাছ, পরে একটা স্থাপনা,
এই তিনটা জিনিস পড়বে। আমি এই বিষয়টা নিয়ে অনুসন্ধান করার চেষ্টা করলাম যে আসলে কি হতে পারে। আমি একবার একজন হুজুরের সাথে কথা বলি এই বিষয়টা নিয়ে, উনি আমাকে পরে জানাবেন এটা বলেন। পরবর্তীতে উনি আমাকে একটি ভয়ানক তথ্য জানান। উনি জানান গভীর রাত্রে একটা ভয়ানক পিশাচ শ্রেণীর জিন এই রাস্তা দিয়ে চলাচল করে। এখানে অফিস হওয়ার আরো বহু আগে থেকেই সেটা চলাচল করে। তো ওই জিনটা ওই গাছের উপর এসে একবার বসে, তারপরে ওই কোরই গাছে গিয়ে বসে, তারপরে ওখান দিয়ে চলে যায় পাহাড়ের দিকে, মেঘালয়ের পাহাড়ের দিকে চলে যায়। মূলত এই জিনের প্রভাবে ও যেই যেই গাছে বসে সেই গাছে নাকি পাতা হয় না। এই কারণেই ও যে দুইটা গাছে বসে ওই দুইটা গাছে আমি কোনো পাতা দেখি নাই। আর ওই বাড়িতেই কোনো মানে লোকের উপস্থিতি আমি কখনো আলো জ্বলা দেখতাম না। আমি পরবর্তীতে খোঁজ খবর নিলাম, তখন লোকজন বললো যে একদম যে কেউ থাকে না তা না, খুব কম সময় মানুষজন থাকে। আমি জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম কেন সেখানে মানুষজন থাকে না, তো এই বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেন নাই। আর আমি এই বিষয়টা নিয়ে খুব বেশি ঘাটানোর চেষ্টা করি নাই, কারণ যেহেতু তথ্য আমার কাছে চলে এসেছে, আমি যদি তাদেরকে এই ধরনের তথ্য বলি তখন তাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হতে পারে। তো ওনারা ওনাদের মতো করে বিষয়টা সমাধান করুক। আমি যেহেতু বাইরে থেকে চাকরি করতে ওখানে গিয়েছি, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করাটা তো আমার জন্য এটা শোভনীয় হবে না, তাই না? বা এটা ভালো দেখাবে না। এই কারণে আমি বিষয়টা এড়িয়ে যাই, কারণ যেহেতু ওনাদের তরফ থেকে কোনো ভয়ানক ঘটনা ঘটার তথ্য আমি পাই নাই। যতটুকু আমি তথ্য নেওয়ার চেষ্টা করেছিলাম, যেহেতু বাড়িতে লোকজন থাকতেন, আশেপাশের লোকদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করেছিলাম আর কি। তো যার কারণে বিষয়টি মানে এরকম হয়ে রয়েছে ওই জায়গাটাতে। আমি এই বিষয়টা আমার যারা কলিগ ছিলেন তাদের সাথেও আলোচনা করেছিলাম যে আমি তো এরকম এরকম তথ্য জেনেছি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমরা যে অফিসটায় থাকতাম, মানে যে ডরমিটরিতে থাকতাম, ওখানে মাঝে মাঝে আমরা কিছু টুকিটাকি সমস্যা ফেস করলেও বড় ধরনের কোনো ভয় আমরা কখনো পাইনি। আর ওই জিনিসটা তো ওখানে বসতো, আমি ওই গাছ বরাবরই আমার রুমটা ছিল, কিন্তু আমি নিজেও কখনো একদম বরাবর না, একটু সাইডে আর কি, মানে একদম বারান্দার মুখোমুখি না, কিন্তু আমি নিজেও কখনো ওখানে কোনো কিছু ভয়ানক আকৃতির যে কিছু দেখেছি বা এরকম কিছু ফিল করেছি এরকমটা হয়নি। তো এটাই ছিল মূলত ব্যাপার, যে এই যে দাইর বা জিনেদের চলাচলের রাস্তা, ওরা রাস্তায় কোনো বাধাপ্রাপ্ত হলে খুব ক্ষিপ্ত হয়। আর ওরা বিশেষ করে সব ধরনের জিন তো একরকম নয়, বিশেষ করে ওইখানে যে পিশাচ যে জিনটি বসতো, ওটা কোথাও বসলে পাতা হয় না, এই বিষয়টা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল। আর আপনাদের যদি এরকম কোনো তথ্য জানা থাকে যে জিনেদের চলাচলের এরকম একটা রাস্তা রয়েছে, সেখানে এই টাইপের জিনিস রয়েছে, আপনারা কিন্তু আমাদেরকে এই তথ্যগুলো জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা কিন্তু আমাদের এই ভিডিওতে লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না। অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিবেন। ঘটনাটি যার সাথে ঘটেছে সে আমার বড় মামার বড় ছেলে দীপ ভাই। তিনি বর্তমানে ঢাকার একটি স্বনামধন্য গার্মেন্টস জেনারেল ম্যানেজারের পদে আছেন। ঘটনার সময় 2015 কুরবানি ঈদের 3-4 দিন পরে। বড় মামা ফ্যামিলি সহ ঢাকার মিরপুরে থাকেন। প্রতিবারের মতো সেইবারও তারা ঈদে গ্রামে আসেন। ভালোই কাটে সবার ঈদ। নানার বাসা থেকে আধা কিলোমিটার দূরে পোদ্দার বাড়ির মাঠ, তার সাথেই আমার সেজো মামার শ্বশুর বাড়ি। যাতায়াতের রাস্তা হিসেবে ইসামতি নদীর পাশ দিয়ে পাকা রাস্তা, তারপর ভেতরে একটু কাঁচা রাস্তা, সব মিলিয়ে 10 মিনিটের পথ। প্রতিমধ্যে একটি শতবর্ষী পুরনো বিশাল বট গাছ, অসংখ্য বাঁশঝাড় এবং একটি কালী মন্দির, যেখানে অনেক মানুষ অনেক কিছু দেখে নাকি ভয় পেয়েছে। ঘটনার দিন সেজো মামার শ্বশুর বাড়িতে আমাদের রাত্রের খাবারের দাওয়াত ছিল সবার। সবাই সেখানে যাই, খাওয়া দাওয়া করে চলে আসার জন্য বের হই। বলা বাহুল্য, আমার মামার শ্যালক ছিলেন ওই দীপ ভাইয়ের সমবয়সী, তাই তারা সেখানে আড্ডা গল্পগুজব করার জন্য থাকতে চায়। তাই তাকে রেখে আমরা চলে আসি সবাই। ভাইয়া তখন বড় ছিল, আর এটা তার খুব চিরচেনা এলাকা থাকায় নিশ্চিন্তে আসতে পারবে বলে ভাইয়াকে রেখেই সবাই চলে আসি। তখন সময় ছিল সবেমাত্র রাত 9টা।
তারপর ভাইয়ারা আড্ডা গল্প গুজব করতে করতে কখন যে রাত 1টা বেজে গেছে খেয়াল নাই। আর আমার মামারা কিন্তু অনেক রাগী, এত রাত্রে গল্প গুজব আবার তারা পছন্দ করেন না। যেহেতু ঈদের পরে অনেকদিন পর সবাই একত্র হয়েছে তাই কিছু বলতেন না। আর ভাইয়া বাসায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে, অনেক রাত হয়ে গেছে, তড়িঘড়ি করে বাড়িতে ফেরার জন্য প্রস্তুতি নেয়। সবাই খুব রিকোয়েস্ট করে তাকে থেকে যাওয়ার জন্য, কিন্তু ভাইয়া বের হয়ে যায়। ভাইয়া কলেজে পড়ুয়া ছিল বলে তার কাছে একটি নোকিয়া 1200 মডেলের একটি বাটন ফোন ছিল। সিঁড়িতে ফ্ল্যাশ লাইট অন করে ভাইয়া হাঁটতে শুরু করে। চারপাশ খুবই নিশ্চুপ ছিল, আর গ্রামে সাধারণত 9টা কি 10টা বাজলেই গভীর রাত হয়ে যায়। ভাইয়া লক্ষ্য করলো এবং দেখলো চাঁদের আলো এতই উজ্জ্বল যে পোদ্দার বাড়ির মাঠটা পুরো দিনের মতো দেখাচ্ছে। মনে হচ্ছে এই আলোতে দিব্যি ফুটবল খেলা যাবে। ভাইয়া মনের আনন্দে গুনগুনিয়ে গান গাইছিল আর হাঁটছিল। মাটির রাস্তা ভালোভাবেই পার করে সে। পাকা রাস্তায় ওঠার সাথে সাথেই ভাইয়ার ফোনটি ব্যাটারি লো ওয়ার্নিং দেখিয়ে হুট করে বন্ধ হয়ে যায়, কিছুতেই আর ওপেন হচ্ছে না। অথচ ভাইয়া সময় দেখার সময় লক্ষ্য করেছিল যে ফুল চার্জ রয়েছে। যাই হোক, চাঁদের আলো থাকায় ভাইয়ার তেমন কোনো সমস্যা হবে না ভেবে এগোতে শুরু করলো। কিছুদূর আসার পর ভাইয়া লক্ষ্য করলো বাঁশঝাড়ের বাঁশগুলো রাস্তার মধ্যে একদম লেলিয়ে শুয়ে পড়েছে, যাওয়ার অবস্থাই নেই। ভাইয়া প্রথমে ব্যাপারটা প্যারানরমাল না নিয়ে ভাবলো হয়তো বড় কোনো ট্রাক বা গাড়ির সাথে ধাক্কা লেগে এমনটা হয়েছে, তাই সে পাশ কাটিয়ে চলে যাবে ভেবে যেই সামনে এসেছে এমন সময় মটমট করে সব বাঁশ সোজা হয়ে আগের অবস্থানে ফেরত আসলো। এটা দেখে ভাইয়া খুবই ভয় পেয়ে যায়। পেছনে দৌড় দিবে এমন সময় মনে পড়ে বাসায় না ফিরলে তো আবার বকাঝকা শুনতে হবে। তাই ভাইয়া সাহস সঞ্চয় করে হাঁটা শুরু করে। যেই কয়েক পা এগিয়ে বাঁশঝাড়ের নিচে আসে তখনই আচমকা উপর থেকে ঝপঝপিয়ে পানি পড়ে। ভাইয়ার শরীর একদম প্রায় ভিজে গিয়েছিল। ভাইয়া লক্ষ্য করলো এই পানি থেকে বিশ্রী দুর্গন্ধ আসছে। ভাইয়া এবার দ্রুত হাঁটা শুরু করে। কিছুদূর হাঁটার পর ভাইয়া যখন কালী মন্দিরের সামনে আসে তখন আরো ঘটনা ঘটে। বলে রাখা ভালো, কালী মন্দিরটি রাস্তার একদম ডান পাশেই। কালী মন্দির একটা বট গাছ আছে যেটা ডালপালা রাস্তার উপর সহ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভাইয়া যখন কালী মন্দিরের সামনে আসে ভাইয়া লক্ষ্য করে বট গাছের যে ডালটা রাস্তার উপর দিয়ে গিয়েছে তার উপর একটি দানব আকৃতির অবয়ব পা ঝুলিয়ে বসে আছে। তার কোমর অবধি দেখা যাচ্ছে, আর উপরটা পাতার ঘনত্বের কারণে দেখা যাচ্ছে না। তার শরীরটা কুচকুচে লোমশ কালো এবং তার পা দুটো অসম্ভব রকমের বড়। ভাইয়া খুবই ভয় পেয়ে যায় এবং দাঁড়িয়ে কাঁপতে থাকে। মন প্রাণ থেকে দোয়া দুরুদ পড়ার চেষ্টা করে ভাইয়া, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে দোয়া দুরুদ পড়ার চেষ্টা করলেও তার ভেতর থেকে শুধু গুনগুন করে গান বের হচ্ছে। ভাইয়া কি করবে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সেখানে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপতে থাকে। মুহূর্তের মধ্যে তার চোখের চারপাশে ভয়ানক কিছু অবয়ব দেখতে শুরু করে। কিছু ভয়ানক অবয়ব তার দিকে তাকিয়ে বিশ্রী ভাবে হাসছিল। এটা দেখে ভাইয়ার ভয়ে কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা। ভয়ে ভাইয়া ঘেমে গোসল হয়ে গেছে প্রায়। ভাইয়া মনের জোর দিয়ে যতবার দোয়া দুরুদ পড়ার চেষ্টা করছে ততই বিড়বিড় করে গান আসছে তার ভেতর থেকে। ভাইয়ার সামনে তাকায় এবং দেখে বট গাছে বসে থাকা সেই অবয়বটি এখন আর দেখা যাচ্ছে না। ভাইয়া এবার প্রাণপণে দৌড় দেয়। কতক্ষণ দৌড়িয়েছে ভাইয়ার মনে নেই। ভাইয়ার দৌড় থামে আমার আম্মু মানে ভাইয়ার মেঝো ফুফুর ডাকে। স্থানটা পথিমধ্যে থাকা জেলেপাড়া নদীর ঘাট থেকে আসছে। কেউ একজন সেখান থেকে আমার আম্মুর কণ্ঠে তাকে ডাকছে, দীপ, এই দীপ, দীপ দাঁড়া। আম্মুর কণ্ঠ পেয়ে ভাইয়ার ভয় কাটে, মনের ভিতর সাহস আসে। যাক, এতক্ষণে পরিচিত কাউকে পাওয়া গেছে। ভাইয়া দাঁড়ায় এবং বলে, ফুপু আপনি এখানে কি করেন? সেখান থেকে উত্তর আসে, কলসিতে পানি ভরেছি, কিছুতেই নিতে পারছি না, আয় বাবা দীপ একটু উঠিয়ে দিয়ে যা। ভাইয়া সেদিকে যাবে এমন সময় তার মনে পড়ে এখন তো রাত দুপুর, ফুপুর এখানে আসার তো প্রশ্নই ওঠে না, তাও আবার কলসি ভরতে।
ভাইয়া বুঝতে পারে এটা মোটেও স্বাভাবিক ব্যাপার না। পরক্ষণে তার পেছনের ঘটনা মনে পড়ে আর ভয় বাড়তে থাকে এবং ভাইয়া দ্রুত হাঁটা শুরু করে। পেছন থেকে সেই মায়াবী কণ্ঠে আম্মুর গলায় ভাইয়াকে ডাকতে থাকে, বাবা যাইস না, আয় বাবা, কলসিটা উঠিয়ে দিয়ে যা। শব্দগুলো মনে হচ্ছে ভাইয়ার একদম কানের কাছ থেকে আসছে, মনে হচ্ছে একদম কানের কাছ থেকে কেউ বলছে। ভয়ে ভাইয়ার পেছনে তাকানোর সাহস হয়নি। ভাইয়া হাঁটতে হাঁটতে যখন আবার শতবর্ষী বটগাছের নিচে আসে, তখন সেইখানে নদীর ঘাট থেকে আমার বড় খালা তথা ভাইয়ার বড় ফুপু ভাইয়াকে ডাকে, দীপ, ওই দীপ, দাঁড়া। ভাইয়া দাঁড়ায়। তখন ফুপু কণ্ঠে ওই জিনিসটা ভাইয়াকে বলে, এদিকে আয়। ভাইয়া তখন বলে, ফুপু আপনি ওখানে কি করছেন? বলা বাহুল্য ভাইয়া সবার বড় হয় আদরটা একটু বেশি পেয়েছে, আর ভাইয়াও বড় ফুপুকে অনেক ভালোবাসতেন এবং সম্মান করতেন। ওপাশ থেকে এতটা মায়া জড়ানোর ডাকে ভাইয়াকে ডাকছে যে ভাইয়া এই মায়াজালে আকৃষ্ট হয়ে যায়। ভাইয়াকে ডাকে এই বলে যে, বাবা দীপ, কম্বলগুলো ময়লা হয়ে গেছে, আমি ধুয়ে দিচ্ছি, আর ভিজে যাওয়ার কারণে এটা তো অনেক ভারী হয়ে গেছে, এত ভারী জিনিসটা আমি নিতে পারি, আয় বাবা আমাকে একটু সাহায্য কর। এতটা মোহ কাজ করছিল যে কিছুক্ষণ আগেই যে একটি ভয়ানক ঘটনা ঘটে গেছে সেটি ভাইয়া ভুলেই গেছে। সেই ডাকে ভাইয়া অনিচ্ছা সত্ত্বেও সেদিকে আগাতে থাকে। কি একটা শক্তি যেন ভাইয়াকে সেদিকে টেনে নিয়ে যাচ্ছিল। ভাইয়ার মোহ কাটে তার কাঁধে একটা শীতল হাতের স্পর্শে। ভাইয়ার পেছন ফিরতেই দেখে কম করে হলো প্রায় 8 ফুট লম্বা সাদা আলখেল্লা পরিহিত একজন। তার মাথায় ছিল পাগড়ি, দাড়িগুলো মুখমণ্ডল থেকে কোমর পর্যন্ত নেমে এসেছে, আর তার সম্পূর্ণ শরীর জ্বলজ্বল করছিল, যেন নূর ঝরে পড়ছে, আর খুব সুন্দর সুঘ্রাণ আসছিল তার থেকে। এটা দেখার পরও ভাইয়া ভয়ে ঠকঠক করে কাঁপছিল। লোকটি ভাইয়াকে অভয় দেয় আর বলে, ভয় পেও না বাবা, তুমি নদীর দিকে যাচ্ছ কেন? ভাইয়া বলে, বড় ফুপু আমাকে ডাকছে তো। তখন ওই লোকটি বলে, এটা তোমার জন্য শুভ নয়, তারা তোমার কেউ নয়, ওই দিকে তাকিয়ে দেখো। ভাইয়া নদীর দিকে যখন তাকায়, ভাইয়া স্পষ্ট শুনতে পায় সেখান থেকে একাধিক কর্কশ কণ্ঠে বলছে, আজকে বেঁচে গেলি রে, বেঁচে গেলি। তাদের কথায় ক্ষিপ্ততা ছিল প্রচন্ড, আর তারা এটাও বলছিল, যখনই কারো ক্ষতি করতে যাই এই মোল্লাটা যেন কোত্থেকে এসে হাজির হয়, ওর জন্য কারো তেমন কোনো ক্ষতি করতে পারি না, আজকেও এই ছেলেটাকে বাঁচিয়ে দিল। ইতিমধ্যে ভাইয়া এখনো বাসায় আসছে না বলে সবার মধ্যে টেনশন কাজ করতে শুরু করেছে। ভাইয়াকে ফোন দেওয়া হয়, কিন্তু তার ফোন তো বন্ধ। মামার শ্বশুর বাড়িতে ফোন দেওয়া হয়, তারা বলে দীপ্ত অনেক আগেই বাসার উদ্দেশ্যে বের হয়ে গেছে। একথা শোনার পর মেঝো মামা লাইট নিয়ে বের হয় খুঁজতে। ভাইয়া যখন নদীর পার থেকে এমন কিছু শোনে, ভাইয়া আবারও ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে এটাও অস্বাভাবিক। আর ভাইয়া যখন পেছনে ঘুরে তখন দেখে সেই লোকটি আর নেই। তার চোখে মেঝো মামার লাইটের আলো এসে লাগে। মামা দেখে ভাইয়া বটগাছের নিচে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। মজার ব্যাপার হলো ভাইয়া নাকি তখনও বিড়বিড় করে উল্টাপাল্টা কি সব গান গাইছিল। মামা যখন কাছে গিয়ে বলবে কিছু কথা, এগুলো বলার আগেই ভাইয়া জ্ঞান হারায়। ভাইয়ার কিছু মনে নেই। ভাইয়ার জ্ঞান ফিরে তার পরের দিন আসরের আজানের পর। ভাইয়ার খুব জ্বর আসে। ভাইয়া সব খুলে বলেন। বাসার সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। মেঝো মামা স্থানীয় মধুপুর মাদ্রাসা থেকে হুজুর নিয়ে আসেন। ভাইয়াকে ঝাড়ফুঁক করানো হয়। হুজুর তার জিনের মাধ্যমে জানতে পারেন সেদিন একে ছিল পূর্ণিমা, দ্বিতীয়ত সেদিন নাকি কালী মন্দিরে থাকা জিনের একটি রিচুয়াল করছিল, যেটি কিনা বছরের বিশেষ একদিন হয়। তখন নাকি ভাইয়া সেখানে চলে আসে, সে গুনগুন করে গান গাইছিল। এতে করে তাদের কাজের ব্যাঘাত ঘটে, তাদের অনেক কিছুই বাধাগ্রস্ত হয়। তাই তারা ভাইয়ার উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়। এই জন্যই তাকে এইভাবে ভয় দেখিয়েছে। হুজুর আরো বলেন, সেখান দিয়ে একজন পরোপকারী জিন মাঝে মাঝেই হেঁটে যায়। সে খুব পরহেজগার একজন জিন। এই জিনটি বহু মানুষের জীবন বাঁচিয়েছে এই ধরনের দুষ্টু জিনের খপ্পর থেকে। আর সৌভাগ্যক্রমে ওই জিনটি ওই দিন ওই সময় দিক দিয়ে হেঁটে যাচ্ছিল। জিন এই ব্যাপারটা দেখতে পায়, আর তখনই ভাইয়াকে এই জিনটি রক্ষা করে আল্লাহর ইচ্ছায়।
হুজুর বলেন ভাইয়া যদি একবার নদীর ঘাটে নামতো তারা ভাইয়াকে কাদা পানিতে একদম চুবিয়ে মারত। মজার ব্যাপার হলো ভাইয়া যখন বের হয়েছিল তখন রাত 1টা, আর ভাইয়ার সাথে যখন মেঝো মামার দেখা হয় তখন রাত 3:30 বাজে। 10 মিনিটের রাস্তা, এই এত কিছু ঘটনা ঘটে গেল, সেগুলো মিলিয়ে হয়তো বা 30 মিনিট লাগতে পারে সর্বোচ্চ, কিন্তু বাকি 2 ঘন্টা সময় কি হলো সেটা আজও ভাইয়ার কাছে রহস্য। আরো একটি অদ্ভুত ব্যাপার রয়েছে, সেটি হলো মেঝো মামা যখন হুট করে লাইট মারেন তখন মামা স্পষ্ট লক্ষ্য করেছেন যে ভাইয়ার সামনে থেকে সাদা কিছু একটা মুহূর্তে মিলিয়ে গেল, তাই হয়তো ভাইয়া ঘুরে সেই ভালো জিনিসটিকে দেখতে পাননি, আর মেঝো মামা লাইট মারার পর যে সাদা জিনিসটাকে দেখেছিল সেটি সেই ভালো জিন ছিল। কোনো অনুষ্ঠানে যখন পরিবারের সবাই একত্র হয়ে আড্ডা দেই এবং আড্ডার মাঝে ভাইয়ার এই গল্পটি ওঠে তখন ভাইয়ার চোখে মুখে আতঙ্কের ছাপ ভেসে ওঠে। তখন বুঝতে বাকি থাকে না সেদিন রাত্রে ভাইয়ার সাথে ঘটে যাওয়া বিভীষিকাময় ঘটনার সত্যতা কতটুকু আর কতখানি ভাইয়া ভয় পেয়েছিলেন। এটা ছিল একটি সত্য ঘটনা। লেখার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, খুব একটা গুছিয়ে লিখতে পারিনি, তবে আমি চেষ্টা করেছি। ঘটনাটি শেয়ার করার উপযুক্ত মনে হলে শেয়ার করবেন। এটা আমার পাঠানো প্রথম ঘটনা। অসংখ্য ধন্যবাদ ফারদিন আপনার এই ঘটনার জন্য। চমৎকার একটি ঘটনা আপনি পাঠিয়েছেন। আসলে পূর্ণিমা, অমাবস্যা এই সমস্ত রাতগুলোতে বের হলে অনেক ধরনের ঘটনাই ঘটতে পারে, আর যারাই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আল্লাহর এই দুনিয়াতে অনেক ভালো শক্তি রয়েছে। আল্লাহর ইচ্ছায় তারা আমাদেরকে বিভিন্ন সমস্যা থেকে উদ্ধার করেন, আল্লাহ তাদেরকে পাঠিয়ে দেন, ওসিলা হিসাবে তারা কাজ করেন মাত্র। এভাবেই মানুষ যখনই বিপদে পড়ে তখন কোনো না কোনো ভাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই ঘটনায়ও এমনই একটি বিষয় আমরা দেখতে পাই। তো আশা করছি প্রিয় লিসেনার্স ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। লিসেনার্স দেখতে দেখতে চলে এলাম আমাদের 92 নং এপিসোডের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমিনুল ইসলাম ভাই। ওনার বাড়ি মাদারীপুর সদরেই। গত 81 নং এপিসোডে ওনার একটি ঘটনা আমরা প্রচার করেছিলাম, আর এর থেকেই উনি অনুপ্রাণিত হয়ে আরো একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ঘটনায়। এই ঘটনাটি ঘটেছিল ওনার ফুফাতো ভাইয়ের সাথে। সঙ্গত কারণে কিছু কিছু জায়গার নাম এবং ওনার ফুফাতো ভাইয়ের নাম আমরা গোপন রাখছি, কারণ বিষয়টা স্পর্শকাতর। ওনাদের বাসার একটি অনুষ্ঠানে ওনার ফুপুদের পরিবারের সবাইকে আমন্ত্রণ করা হয়েছিল। সেই অনুষ্ঠানে ওই ফুফাতো ভাইও উপস্থিত ছিলেন। সেই সময় ওনার কাছ থেকে ঘটনাটি উনি কালেক্ট করেছিলেন, আর ঘটনাটি খুবই অন্যরকম একটি ঘটনা। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 6 বছর আগে, 2018 সালের দিকে। তখন ওই ফুফাতো ভাইয়ের বয়স ছিল 16 কি 17 বছর। একদিন শীতের রাত্রে দেরি করে বাসায় আসার কারণে ওনার বাবা ওনাকে খুব রাগারাগি করেন এবং এক পর্যায়ে মারধরও করেন। তখন উনি রাগ হয়ে বাসা থেকে বের হয়ে যান। ওনার মা ওনাকে অনেক বুঝিয়েও আটকে রাখতে পারেননি। আর ওই ফুফাতো ভাই উনি ছিলেন খুব দুষ্টু এবং কারো কথাই শুনতেন না, এবং মারাত্মক রকমের একগুঁয়ে প্রকৃতির লোক। উনি যেটা বুঝতেন সেটাই করতেন, কারো কথা শুনতেন না। উনি বাসা থেকে বের হয়ে গেলেন। এখন বের হয়ে কি করবেন, কোথায় যাবেন, এটা ভাবতে লাগছেন উনি। তখন রাত 10টারও বেশি বেজে গিয়েছে। ওনার কাছে ওই সময় মোবাইল ফোন ছিল না, এই কারণে এক্সাক্ট কয়টা বাজে উনি অনুমান করতে পারেননি। উনি এবার চিন্তা করছেন এই শীতের রাত্রে যদি কোনো আত্মীয় স্বজনের বাসায় যান তারা বিষয়টি কিভাবে নেবেন। তাই 7-5 না ভেবে সিদ্ধান্ত নিলেন যে ওই রাতটা উনি ওনাদের এলাকার কবরস্থানে গিয়ে কাটিয়ে দেবেন।
যদিও প্রথমে ভেবেছিলেন ওনাদের এলাকার মসজিদটিতে একটু দেখে আসি, মসজিদটি খোলা কিনা। যদি খোলা থাকতো তাহলে মুয়াজ্জিন হুজুরকে ডেকে মসজিদটা খুলে বা ওনাকে বলে রাতটা কাটিয়ে দিতে পারতেন, কিন্তু ভাগ্য ওনার সহায় ছিল না। কারণ ওই দিন এশার নামাজ পড়িয়ে নাকি মুয়াজ্জিন সাহেব দেশের বাড়িতে চলে গিয়েছিলেন ইমাম সাহেবের কাছে মসজিদের চাবি দিয়ে। আর ইমাম সাহেব তো মসজিদে থাকতেন না, তাই এক প্রকার বাধ্য হয়েই কবরস্থানকেই বেছে নিয়েছিলেন ওই রাতটা কাটানোর জন্য। এর পেছনে একটা কারণ রয়েছে, কারণটা হচ্ছে বড়দের মুখে শুনেছিলেন যে কবরস্থান নাকি সবচেয়ে নিরাপদ, কোনো খারাপ জিনভূত নাকি কবরস্থানে প্রবেশ করতে পারে না। মূলত এটা ভেবেই ওখানে থাকার ও ঘুমানোর সাহস পেয়েছিলেন। আর এমনিতেই ওরা একটু বেশি সাহস ছিল বটে, ছোট থেকে আর কি। আর যারা একগুঁয়ে প্রকৃতির লোক এদের সাহস আবার একটু বেশিই থাকে। তো যাই হোক, যেইভাবে সেই কাজ। মসজিদের ওইখানে গিয়ে নিরাশ হয়ে ওখানকার তথ্য পেয়ে খুবই হতাশ হলেন, যার ফলেই কিন্তু উনি কবরস্থানে গেলেন। কবরস্থানের আশপাশের একটু বর্ণনাটা দেওয়া জরুরি। কবরস্থানটি ছিল ওনাদের মেইন রোডের পার্শ্ববর্তী একটি জায়গাতে। সঙ্গত কারণে কোন কবরস্থান সেটি বলছি না। কবরস্থানটি পৌরসভার ভেতরে হওয়াতে পৌর কর্তৃপক্ষ কবরস্থানের ভেতরে রাতের বেলা বাতির ব্যবস্থা করেছিলেন, যাতে করে রাতের বেলা যদি কাউকে কবর দিতে হয় তাহলে যেন কোনো অসুবিধা না হয়। আর বাতি থাকার কারণে উনি একটু সাহস পেয়েছিলেন। তো উনি যখন কবরস্থানে প্রবেশ করলেন, এদিক সেদিক ভালো করে তাকিয়ে দেখছিলেন যে কোথাও একটু ভালো জায়গা পাওয়া যায় কিনা রাত কাটানোর জন্য। একটি জায়গা পেয়েও জানুনি, তো সেই জায়গাটি উনি বেছে নিয়েছিলেন ওই রাতটি কাটানোর জন্য। ওই জায়গাটি বেছে নেওয়া ছিল ওনার জীবনের সবচেয়ে বড় একটি ভুল। কারণ জায়গাটি ছিল নতুন একটি কবরের ঠিক দুটো কবরের পাশে, মানে নতুন একটি কবর হয়েছে, ওর পাশে দুটো কবর রয়েছে, তার পাশে যে জায়গাটা রয়েছে মোটামুটি ওইখানে শুয়ে থাকা যায় আর কি, এমন একটা জায়গা। আর কবরগুলো ছিল বাঁশ দিয়ে চারদিকে বেড়া দেয়া। যেহেতু শীতের রাত ছিল, তাই শীত থেকে কিছুটা বাঁচার জন্য ওই জায়গাটি বেছে নিয়েছিলেন। এই ভেবে যে বাঁশের বেড়া দেওয়া কবরটির পাশে শুয়ে থাকলে কিছুটা হলেও শীত থেকে রক্ষা পাওয়া যাবে। আর জায়গাটা এমন ছিল যে ওখানে শীত থেকে রক্ষা পাওয়ার কিছুটা ব্যবস্থা ছিল প্রাকৃতিকভাবে। তো নতুন যে কবরটি দেয়া হয়েছিল সেই কবরটির চারপাশে বাঁশের কোনো বেড়া দেওয়া ছিল না। কারণ হলো কবরটি নাকি ওই রাতেই দেওয়া হয়েছিল, আর সময় স্বল্পতার কারণে রাত বেশি হয়ে যাওয়ার কারণে সবাই ভেবেছিল যে সকালে এসে কবরের চারদিকে বাঁশ দিয়ে বেড়া দিয়ে যাবে। যদিও বা উনি এটা জানতে পেরেছিলেন ওনার সাথে ভয়ানক ঘটনাটি ঘটার পরের দিন সকালবেলা। তো যাই হোক, এরপর উনি যখন ঘুমানোর জন্য শুয়ে পড়েন, শীতের তীব্রতার কারণে ঘুম আসছিল না, শুধু এদিক ওদিক করছিলেন। এরপর একটি সময় ঘুমিয়েও জানুনি। ঠিক কত সময় ঘুমিয়েছিলেন ওনার ঠিক আন্দাজ নাই। আর ঘুমাতে পেরেছিলেন কারণ হলো শীতের কাপড় চোপড় তো পরে বের হয়েছিলেন। ওনার ঘুম ভেঙে যায় কামড়ানোর শব্দে, মানে কোনো কিছু একটা কামড়ানো হচ্ছে, কটমট কটমট শব্দ হচ্ছে, এরকম শব্দ ওনার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙার পর উনি ঘুম থেকে উঠে বসেন। আর রাত কয়টা বাজে এটা উনি আন্দাজ করতে পারেন নাই। চারদিকে কুয়াশার চাদরে একদম ঢেকে গেছে। কাছ থেকে 10 ফুট দূরের বস্তু ওই সময় ভালোভাবে নজরে আসছে না। এর ভেতরে আবার এরকম হাড় কামড়ানোর কটমটে শব্দ। তো উনি একটু ভালো করে খেয়াল করে শোনেন যে শব্দটা কোথা থেকে আসছে। তখন উনি বুঝতে পারেন যে শব্দটা খুব বেশি দূর থেকে আসছে না, শব্দটা আসছে নতুন যেই কবরটি দেয়া হয়েছে, যেটা ওনার খুব কাছাকাছি, ওই কবরটির ঠিক ওই জায়গা থেকে শব্দটি আসছিল ঠিকই, কিন্তু কিসের জন্য আসছিল সেটা উনি দেখতে পাচ্ছিলেন না ভালো করে কুয়াশার কারণে। তবে উনি ধরে নিয়েছিলেন যে এটা কোনো বন্য শিয়ালের কাজ হতে পারে। হয়তোবা নতুন কবর দেখে কবর থেকে লাশ উঠিয়ে খেতে এসেছে। এই কারণে কি করেছেন উনি, ওই শিয়ালগুলোকে তাড়িয়ে দেওয়ার জন্য ওনার পাশে থাকা একটি কবর থেকে একটি বাঁশের লাঠি ছুটিয়ে উনি ওই নতুন কবরটির দিকে এগিয়ে যেতে থাকেন। আর এগিয়ে গিয়ে উনি যেটা দেখতে পান, নিশ্চয়ই এটা দেখার জন্য কেউই প্রস্তুত থাকবে না। উনি দেখতে পান শেয়াল ভেবে যাদেরকে উনি তাড়িয়ে দিতে গিয়েছিলেন সেগুলো আসলে শেয়াল তো নয়, বরং সাধারণ শেয়ালের চাইতেও 2 থেকে 3 গুণ বড়। একটি নয়, 2টি অবয়ব। তাদের চেহারাগুলো দেখতে ছিল অনেকটা হায়না এবং নাকের উপর শিংওয়ালা গন্ডারের চেহারার সংমিশ্রণ।
অবয়বটি কবর থেকে লাশটিকে বের করে বেশ অনেকটা অংশ খেয়েও ফেলেছে। তখন বুঝতে আর বাকি রইল না যে এ দুটি কি হতে পারে। তখন উনি বুঝতে পারলেন এই যে যে জন্তু জানোয়ারের মতো দেখতে এই অবয়ব দুটি আর কিছু নয়, এ দুটি হলো মানুষ খেকো পিশাচ। এর মধ্যে হঠাৎ করে একটি পিশাচ তার ধারালো দাঁত দিয়ে এক কামড়ে লাশটি থেকে ওই লাশটির মাথাটাকে আলাদা করে ফেলে। এই দৃশ্য দেখার পর উনি নিজেকে আর ঠিক রাখতে পারেন নাই। প্রচন্ড জোরে একটা চিৎকার দেন, চিৎকার দিয়ে পেছনের দিকে দৌড় দেন। ওইদিকে ওনার চিৎকার শুনে ওই পিশাচটি ওই লাশটিকে ছেড়ে এবার ওনার দিকে তেড়ে আসতে থাকে। ওই কবরস্থানটি ছিল আবার অনেক বড়। উনি কতক্ষণ কবরস্থানের ভিতরে দৌড়েছেন ওনার ঠিক মনে নাই। এরপর হঠাৎ করে ওনার পা পড়ে যায় মোটামুটি পুরনো একটি কবরের উপরে। কারণ উনি তো এলোমেলো দৌড়াচ্ছিলেন, কোন দিক যাচ্ছিলেন কি করছিলেন বুঝতে পারছিলেন না। আর ওনার ওই পা যখন কবরের উপর পড়েছে ওই কবরটি ভেঙে উনি ধপাস করে নিচে পড়ে যান। আর উনি যে কবরটির মধ্যে পড়েছেন কবরটি হয়তো বা 2-3 মাস আগে দেওয়া হয়েছে, এবং যে লাশটি কবরের মধ্যে ছিল এটি পুরোপুরি কঙ্কাল হয়নি, লাশটি পচে গিয়েছে, মানে পুরোপুরি ভাবে পচেও নাই। আর এমন তীব্র মাংস পচা গন্ধ ওনার নাকে এসে লাগে যে উনি ওটা সহ্যই করতে পারছিলেন না। একটা অর্ধ গলিত লাশের পচা অংশতে উনি পড়েছেন, ওনার হাত পা সারা শরীরে সেই পচা অংশ লেগে যায়। আর ওই পিশাচ দুটি পচা মাংসের গন্ধ পেয়ে মুহূর্তের মধ্যেই ওই কবরের কাছে চলে আসে। আর কবরের মধ্যে উকি দিয়ে এই পিশাচ দুটি গোংরানো শব্দ শুরু করে দিয়েছে। আর ওই কবরে কিন্তু উনি পড়ে আছেন। পিশাচ দুটি তাকে ছেড়েই দিয়েছিল একরকম, কিন্তু যখন ওই কবরের মধ্যে পড়ে যায় এবং তীব্র মাংস পচা গন্ধ ছড়িয়ে পড়ে তখনই ওই পিশাচ দুটি ছুটে আসে ওই কবরের দিকে। উনি ওই পিশাচ দুটিকে উপরে দেখে চিন্তা করেছেন আজ আর আমার বেঁচে থাকা সম্ভব নয়। এই পিশাচ দুটি এখনই এক কামড়ে আমার ধর থেকে মাথা আলাদা করে ফেলবে। এই চিন্তা করছেন আর মনে মনে দোয়া দুরুদ পড়ার চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। হঠাৎ করে দূরে থাকা একটি মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে, আর তৎক্ষণাৎ পিশাচ দুটি ওখান থেকে চলে যায়। আর কবরটিতে যখন উনি পড়েছেন তখন ওনার পায়ে কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছিলেন। উনি কোনোভাবেই ওই কবরটি থেকে উনি উঠে আসতে পারছিলেন না। কবরটি থেকে উঠে আসার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন ছিল, শরীরের আঘাত এবং মানসিকভাবে প্রচন্ডভাবে বিপর্যস্ত থাকার কারণে উনি সেই শক্তিটুকুও হারিয়ে ফেলেছিলেন। আর প্রচন্ড শীতে ওনার কণ্ঠটাও ভেঙে গিয়েছিল। উনি চিৎকার দিলেও সেই চিৎকার আসলে বেশি দূরে যাচ্ছিল না। কঠিন ওই পরিস্থিতির মধ্যে ওনাকে বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়। যখন সকাল হয়, কিছু মানুষ কবর জিয়ারত করতে আসে, তখন তারা ওই নতুন কবরটির ওখানে গিয়ে দেখে লাশের একদম ভয়ানক অবস্থা, ছিন্ন ভিন্ন হয়ে আছে। আর উনি যখন বুঝতে পারেন কিছু লোক এসেছে, উনি ওনার স্বরে চিৎকার করা শুরু করেছিলেন। আর ওই চিৎকারের সূত্র ধরে কিছু লোক ওই কবরের ভেতর থেকে ওনাকে উদ্ধার করে। তারা তো প্রথমে দেখে খুবই ভয় পেয়ে যায় যে এটা কি কোনো প্রাণী নাকি এটা কোনো পিশাচ। মানে ওনাকে দেখেই উপস্থিত লোকজন ভয় পেয়েছিল, তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। এটা কি? তারা চিন্তা করেছিলেন এটা হয়তো কোনো মানুষ খেকো, মানে বা লাশ খেকো কোনো একটা মানুষ, যার কাজ হচ্ছে কবরস্থান থেকে লাশ খাওয়া। কিন্তু কেউ কেউ দেখে ওনাকে চিনে ফেলেন, কারণ উনি তো এলাকার ছেলে, পরিচিত। কিন্তু হঠাৎ করে সারা রাত দেখা যাচ্ছে যে শীতের মধ্যে ছিল, ঠান্ডায় চেহারা সুরত খারাপ হয়ে গেছে, হঠাৎ করে দেখে অনেকে চিনতে পারেন না। এর কবরের মধ্যে সে আছে একটা পচা লাশের সাথে। এই দৃশ্য দেখার পর স্বাভাবিকভাবেই মানুষ তো অন্যরকম চিন্তা করবে, তাই না? মানুষের মধ্যেও এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে, তাদের চিৎকারে আশেপাশের লোকজন চলে আসে। পরে তাকে কবর থেকে তোলা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এরপর সবাই চিন্তা করেছিল ওই যে নতুন কবর, ওখান থেকে যেই জিনিসটা পাওয়া গেছে ছিন্ন ভিন্ন লাশ, এটা শেয়াল করছে। তো এই ফুফাতো ভাই যখন একটু স্বাভাবিক হন তখন উনি উপস্থিত লোকদেরকে বলেন যে আসলে ঘটনা কি ঘটেছিল। আর ওই যে পিশাচগুলো
মধ্যে থেকে একটি পিশাচ ওই লাশের ধর থেকে মাথা আলাদা করে ফেলেছিল, ওই মাথাটা আর খুঁজে পাওয়া যায় নাই। পরবর্তীতে আবার টুকরো টুকরো লাশগুলো এক জায়গা করে আবার সুন্দরভাবে ওই কবরে সমাহিত করা হয়। তো এই ঘটনা ঘটার পর পুরো এলাকায় এই চাঞ্চল্যকর ব্যাপারটি ছড়িয়ে পড়ে। আর উনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রথমত সারা রাত ঠান্ডার মধ্যে থাকা, ঠান্ডা লেগে যায়, এরপর পায়ে এবং কোমরে মারাত্মক ব্যথা পান। দীর্ঘদিন ধরে চিকিৎসা নিয়ে নিয়ে আস্তে আস্তে উনি সুস্থ হয়েছিলেন। তো খুবই মর্মান্তিক এবং ভয়ানক একটি ঘটনা। আর এই ঘটনা আসলে তিনি নিজেই বলতে পারবেন কতটুকু ভয় উনি পেয়েছিলেন। এই ধরনের ব্যাপার সামনে ঘটেছে, সারা রাত কবরস্থানে উনি শুয়েছিলেন, তারপর এই ধরনের ঘটনা ঘটেছে। আসলে এই বিষয়টি সত্যি অন্যরকমের একটি ব্যাপার। তবে এখানে লিসেনারদের মনে একটি প্রশ্ন উকি দিতে পারে, সেটা হলো কবরস্থানে তো কোনো পিশাচ শ্রেণীর জিন আসতে পারে না, তাহলে ওখানে ওই পিশাচ শ্রেণীর জিনেরা কিভাবে কবরটি খুঁড়ে লাশটি বের করে আনতে সক্ষম হলো? প্রিয় লিসেনার্স, এটা সত্য যে কবরস্থানে পিশাচ শ্রেণীর জিনেরা আসতে পারে না। তবে হ্যাঁ, কিছু কিছু ব্যাপার যদি ঘটে যায় তাহলে কিন্তু সেই কবরে পিশাচ শ্রেণীর জিনেরা চড়াও হতে পারে। যদি লাশটি যেটি সমাহিত করা হয়েছে, ওই লাশটির মৃত্যু যদি স্বাভাবিক না হয়, অন্য কোনোভাবে হয়ে থাকে, বা যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে সেটি যদি কবর দেওয়া না হয়, বা অন্য কোনো ব্যাপার যদি থেকে থাকে, অদৃশ্য জগতের অনেক বিষয় আমরা জানতে পারি না, আমরা স্বাভাবিক সেন্সে বলতে পারি যে কবরস্থানে কোনো পিশাচ শ্রেণীর জিনেরা প্রবেশ করতে পারে না। তবে বিভিন্ন ঘটনাতে জানতে পেরেছি বা আপনারাও শুনেছেন যে কখনো কখনো কবরস্থানে এই ধরনের ভয়ানক ব্যাপারগুলো ঘটে বা ঘটতে পারে, কিন্তু সেটা সবসময় যে হবে বিষয়টা এমন নয়। নির্দিষ্ট কোনো ঘটনার প্রেক্ষাপটে হয়তো বা সেটা হলেও হতে পারে। সাধারণত কবরের মধ্যে কোনো জিনেদের কারসাজি চলে না, যদি না মানুষের ভুলের কারণে জিনেরা এই সুযোগ না পায়।